দেশের মঙ্গলের জন্যই আল্লাহর ওয়াস্তে যদি না ভোট জয়যুক্ত হয়, এইটা আমরা সব দিক দিয়ে বেঁচে যাব। ইনকিলাব মঞ্চ ইজ এক্সটেনশন অফ শিবির, এবং আলটিমেটলি তাদের কাজই হলো এই রাষ্ট্রের মালিকানা ইসলামিক রুহুর হাতে ফিরে তুলে দেওয়া। ইলেকশন বাংলাদেশে হবে প্রচণ্ড রক্তপাতের মধ্য দিয়েও হইলে হবে। নির্বাচনের পরে 6 মাস যাবে আমাদের এই পুরাতন কাসন্দি ঘাটতে, যেটা আমরা 1.5 বছর ধরে ঘাটছি, সংস্কার 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 ব্লাইন্ড করে। তাদের টার্গেট হলো 6 মাস থেকে 1 বছর কিংবা 2 বছর, সর্বোচ্চ 3 বছরের মধ্যে একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া। ইনকিলাব মঞ্চ বলে কোনো মঞ্চ নেই। শরীফ ওসমান হাদি রাষ্ট্রের প্রযোজনায় নির্মিত একটি চরিত্র। গণমাধ্যমের ব্যাখ্যায় কিছুটা আমি দ্বিমত পোষণ করি, সাংবাদিকতার ব্যাখ্যায় আমি কিছুটা দ্বিমত পোষণ করি। অ্যাটলিস্ট আপাতত মুনাফেকি করে হলেও, মানুষকে দেখানোর জন্য হলেও তারা মধ্যম পন্থায় কথাবার্তা বলছে, রাজনীতি করছে। ওটা সামান্তা শারমিন খুব ভালো এক্সাম্পল দিছে আগের দিন, যে ভেড়ার পালের মধ্যে নেকড়ে কিভাবে লুকিয়ে আছে ভেড়ার চেহারা ধরে। আপনি মরবেন, কোন বিষে মরবেন, সেটা সমস্ত আয়োজন আপনি দেখে ফেলেছেন। এবং আজ মানুষ হিসেবে সে কতটা নিজ প্রকৃতির সবকিছু ডিসপ্লে সে একটা ভিডিওতে করে ফেলেছে। তির্যকে স্বাগত। তির্যকে আজ আমাদের অতিথি সাংবাদিক শাহেদ আলম। শাহেদ আলম, আপনাকে চর্চার স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আমরা একদম রিসেন্ট একটা ইস্যু নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ টাইমসে ঘটে যাওয়া যে ঘটনা, যে কয়েকজন সাংবাদিককে তুলে নেওয়া, এবং সেটার অভিযোগটা আসলে এলো হচ্ছে সেনা সদস্যদের বিরুদ্ধেই। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন, বিশেষত যখন এই 5 আগস্ট পরবর্তী সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে অনেক মুক্ত একটা সংবাদ মাধ্যমের পরিবেশ আমরা পেয়েছি এই পিরিয়ডে, এবং এইটা বেশ প্রচারের জায়গাতেও আছে। এই পার্সপেক্টিভে দাঁড়িয়ে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা খুবই দুঃখজনক, এবং এক বাক্যে যদি বলা হয় তাহলে এটাকে ডিনাউন্স করি আমি, অর্থাৎ এটা নিন্দা করি আমি। কেননা গণমাধ্যমের স্বাধীনতা এবং অন্যান্য বিষয়ে যেটার উপর ভিত্তি করে আমাদের রাষ্ট্র দাঁড়িয়ে থাকার কথা, গণমাধ্যমের স্বাধীনতা সেটার একটা বড় ভিত্তি। তো সেই জায়গায় আবার তাদেরকে সাধুবাদ যেই যে কোনো রকম বিশৃঙ্খলা এবং কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই এটা যে একটা ইস্যু হতে পারে, সেটা তারা আজ করতে পেরে তারা আবার এটা তাদেরকে সসম্মানে তাদের জায়গায় রেখে এসেছে। কিন্তু এর মধ্য দিয়েও যেটা হয়েছে সেটি যথেষ্ট ভীতিকর, এবং ভীতিকর তাদের জন্য যারা সংবাদ মাধ্যমে কাজ করে। দেখুন, সংবাদ মাধ্যমের ছাত্র, অর্থাৎ গণযোগাযোগের ছাত্র এবং সংবাদ মাধ্যমের কাপল অফ প্রতিষ্ঠিত জায়গায় কাজ করার সাংবাদিক হিসেবে আমার গণমাধ্যমের ব্যাখ্যায় কিছুটা আমি দ্বিমত পোষণ করি। সাংবাদিকতার ব্যাখ্যায় আমি কিছুটা দ্বিমত পোষণ করি। আজকে যেটা চলছে সেটা হলো মোবাইল জার্নালিজমের যুগ, মোজো যেটাকে বলে, মোজো সাংবাদিকতা। তো মোজো সাংবাদিকতার আপনার আপনার হাতে মোবাইল আছে, যেমন বাংলাদেশে যদি 2 কোটি ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকে, মনে হয় 2 কোটি না 8 কোটি, আমি জানি না, 2 কোটি। তো 2 কোটি হলে 2 কোটির মধ্যে 1,80,00,000-ই হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, তাদের পরিচয়। তো যেই মোবাইল আছে সে অনাকাঙ্ক্ষিতভাবে অনাহুতর মতো আপনার মুখের সামনে ক্যামেরা তাক করে আপনাকে কিছু একটা বলে ভাইরাল হতে চাচ্ছে, এবং সেখান থেকে যেন সে কয়েকটা ডলার ইনকাম করতে পারে। আর্ন বাট করতে দ্যাট পারে। নট আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আমি যদি আমার ক্যামেরা আপনার দিকেও তাক করি, প্রথমে আমি যদি ওই রকম ডেজিগনেটেড গণমাধ্যম না হই, গণমাধ্যম হতে হলে আমার প্রেস থাকতে হবে লেখা, আমাকে বুম থাকতে হবে, আমাকে যদি আমার এস্টাবলিশমেন্ট থাকে, আমার গাড়ি অথবা আমার যে সেখানে স্পষ্ট করে লেখা থাকতে হবে আমি কোন গণমাধ্যমের ক্যামেরা, এবং অন্যান্য জায়গায় লেখা থাকতে হবে যেন পরিচয়পত্রটি থাকতে মানুষ হবে। হচকচিত না হয়। এর বাইরে সভ্য রাষ্ট্রে কি হয়, অনাহুত যে কেউ যদি ক্যামেরা তাক করেন আপনার দিকে, ইভেন একটা ছবিও যদি তোলা হয়, এটা আইনের দৃষ্টিতে অপরাধ। কিন্তু আমরা ওইটাকে ভায়োলেট করছি ইচ্ছামতো, এবং যে কেউ নিজেকে পরিচয় দিচ্ছে সাংবাদিক হিসেবে। সুতরাং সাংবাদিকতার পরিচয় নিয়ে আমার দ্বিমত আছে যারা দিচ্ছেন, কিন্তু এর মধ্য দিয়েও যে খুব ভালো কিছু কাজ বেরিয়ে আসছে না তা না। মোবাইল জার্নালিজমের কারণে আমরা অনেকে ঘটনা যেখানে সাংবাদিকরা, প্রাতিষ্ঠানিক সাংবাদিকরা পৌঁছাতে পারেন না, সেখান থেকে অনেক এক্সক্লুসিভ তথ্য আমরা বার করছি। সুতরাং এটা নেগেটিভ পজিটিভ দিক দুটিই আছে। বাংলাদেশ টাইমস আমি জানি না কেমন ধরনের গণমাধ্যম।
তাদের অ্যাক্রেডিটেশন কি না কি, কিন্তু যারা কাজ করে যে ছেলে মেয়েগুলো তাদের অনেকেই আমি চিনি জানি, আমি জানি না তারা কোথায় কোন স্পর্শকাতর জায়গা নিয়ে প্রশ্ন তুলেছে কিংবা তাদের আচরণগত সমস্যা ছিল, কিন্তু যেটাই হোক সেটা গভর্নমেন্টের তথ্য মন্ত্রণালয় কিংবা অন্যান্য সিস্টেমেটিক ওয়েতে যদি যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে বিশেষত সেনাবাহিনী তারা যদি এটি করতো হয়তো ভালো হতো। আর যদি সেটা কোনো স্পেসিফিক অভিযোগ না থেকে থাকে আমার দৃঢ় বিশ্বাস আইএসপি এর তরফ থেকে এটা ব্যাখ্যা দিবে তারা, এবং কোনো বিশেষ অফিসারের ব্যক্তিগত অভিলাষ চরিতার্থ করার জন্য যদি ড্রাইভ হয়ে থাকে, যেটা সেনাবাহিনীর সামগ্রিক ইমেজকে কিছুটা হলেও প্রশ্ন ক্ষুণ্ণ তুলেছে, করেছে। তারা সেটার একটা ব্যবস্থা নেবে বলেই আমি মনে করি। আহ, এই যে জায়গাটি আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি আসলে আলাপে তুলে আনলেন, সেটা হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েটার্স যারা আপনি সাংবাদিকতার জায়গাটা নিয়ে হচ্ছে খুব প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নটা অনেকদিন যাবতই কিন্তু আসলে আছে, বিশেষত ভাইরাল হওয়ার তাগিদ থেকে এখন দেখা যাচ্ছে গণমাধ্যমও এই চাপে আসলে পড়ছে, তাদেরও এমন কোনো না কোনো খোঁজার ভাইরাল জন্য এক হওয়ার ধরনের চাপ থাকে, প্রতিযোগিতায় নামতে হচ্ছে। এবং একটা কিন্তু ডিস্ট্রাস্টের ইস্যু আছে হ্যাঁ, যে কন্টেন্ট ক্রিয়েটরসরা নন জার্নালিস্টরা প্রচুর তথ্য দিচ্ছে, জার্নালিস্টরা দিচ্ছে না, সো জার্নালিস্টরা আসলে খুব একটা মানুষের জন্য কথা কাজ বলছে করছে না, না, না। এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। আছে। এটা থেকে আসলে মানে আপনার একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি এটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন, বা এটা থেকে বের হওয়ার গণমাধ্যম যদি সাংবাদিকতার জায়গা থেকে যদি আসলে সাংবাদিকতা করতে চায় কেউ, বা সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন? এখন দেখুন এটা আমরা একটা নতুন যুগের মধ্যে পড়ে গিয়েছি, তো খুব দ্রুত ইভলভ করছে। হ্যাঁ, ধরুন আমরা যখন সাংবাদিকতা করেছি প্রাতিষ্ঠানিকভাবে একটি অনেকেই আমার দর্শকরা মনে রেখেছে অনেক ঘটনা, নিশ্চয়ই রানা প্লাজার সেই দুর্ঘটনা, শিশু খাদে পড়ে যাওয়া, গর্ত থেকে তোলা, কিংবা নির্বাচনের মাঠে লাইভ, যেগুলো বলছি সেই সময়ের উল্লেখযোগ্য। তখন আমাদের লাইভ করতে যেয়ে কি হতো, আমাদের লাইভ করতে যে স্যাটেলাইট মেশিন নিয়ে আমাদের গাড়িতে গাড়িতে ঘুরতে হতো, সেটা আবার স্যাটেলাইটের সাথে কানেক্ট করে ওইটার কানেকশন ফিড এগুলো রেডি করে তারপরে টেলিভিশনে দেওয়া হতো। এখন তো এগুলো সব গন। আগে একটা টপ শট নেওয়ার জন্য আপনাকে হেলিকপ্টারের উপরে উঠে ক্যামেরা ধরতে হতো। এখন আজকে এখন ড্রোন দিয়ে ওই হেলিকপ্টারের চাকরিও নাই, হেলিকপ্টার আলার চাকরিও নাই, ওই ক্যামেরাম্যানেরও চাকরি নাই। আপনি $60 দিয়ে একটা ড্রোন কিনবেন, $60 দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন যা চাচ্ছেন। সো এইটা গত জাস্ট 10 বছরের এই চেঞ্জ। সুতরাং এই চেঞ্জ আমরা দ্রুত অ্যাডাপ্ট করতে পারছি না দর্শক কুলে যারা আমরা আছি। আম, যারা এই চেঞ্জগুলা মানে টেকনোলজির এই সুবিধাটা নিচ্ছেন তারা যতটা অ্যাডভান্স লেভেলে আছেন, আমাদের দর্শক, আমাদের শিক্ষা, আমাদের সমাজ বোঝা মানুষের যে কোটি কোটি মানুষ, তারা কিন্তু ওই আগের লেভেলেই আছেন। সুতরাং তারা এটা অ্যাডপ্ট করতে পারছেন না। সুতরাং টেলিভিশনে যখন আপনি বাংলা ভিশনের লোগো দিয়ে, রং দিয়ে, কালার দিয়ে আপনি নাম দিচ্ছেন বাঙ্গুভিশন, এবং আপনি একটা অনৈতিক অসত্য তথ্য একজন এআই প্রেজেন্টার দিয়ে, এই যে এআই প্রেজেন্টার, মানুষের কপি মানুষ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তৈরি করতে পারে না বলে আমরা জানতাম, কিন্তু এখন কম্পিউটারে মানুষের হুবহু কপি তৈরি করছে, সে কথা বলছে, আপনার সাথে ইন্টারাক্ট করছে, আপনাকে নানান রকম কেচ্ছা কাহিনী বলছে। তো এটাও তো অ্যাডাপ্ট করতে হবে আমাদের, আমাদের বুঝতে হবে যে না, প্রচুর ফেক প্রচুর ফেক। তা আমি বলছি যে বাংলা ভিশনের কালার টালার সব দিয়ে বিটা বড় করে দিয়ে আপনি দিচ্ছেন বাঙ্গু ভিশন টিভি দিয়ে আপনি একটা তথ্য দিচ্ছেন। এখন আমার মতো সাংবাদিকতার অভিজ্ঞ মানুষেরও অনেক সময় বুঝতে সমস্যা হচ্ছে যে এটা আসল না নকল। সেক্ষেত্রে আমার মা, আপনার বাবা, গ্রামের রিক্সাওয়ালা, মজুরি, তারা তো এটা বিশ্বাস করে ফেলছে এবং জিজ্ঞেস করছে যে হাউ কাম, এটা কি সত্যি নাকি, এটা নাকি এরকম নাকি। তো এখন এই সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। আপনি বলছেন যে এটার উত্তরণের উপায় কি? উত্তরণের উপায়টা হলো আমাদের ডিজিটাল লিটারেসি, আমাদের মেসেজ আকারে। আপনি এই রাষ্ট্রকে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি আপনি 18 কোটি মানুষের জন্য ডিজিটাল লিটারেসির প্রজেক্ট যদি আপনি না নেন। আদারওয়াইজ আপনাকে এগুলো বন্ধ করতে হবে। এই নতুন এই যে টেকনোলজি বন্ধ করতে হবে। আপনি যদি বন্ধ না করে এটা সুফল নিতে চান, আপনাকে ডিজিটাল লিটারেসি ম্যাসিভ ক্যাম্পেইন শুরু করতে হবে, যে আপনি প্রথমে যেটা দেখবেন গণমাধ্যমে, মোবাইলে, প্রথমে আপনার কাজ হবে আপনি এটা বিশ্বাস করবেন না। থাম্ব রুল, বিশ্বাস করবেন না। এখন বিশ্বাস সব না করে কি থাকবেন? তাহলে তো দুনিয়া চলবে না। বিশ্বাস যে করবেন না প্রথম কাজ,
দ্বিতীয় কাজ হচ্ছে ক্রস চেক করবেন। আপনি প্রথমে বিশ্বাস করলেন না, আচ্ছা এটা হইতেই পারে না, ঠিক আছে দেখে আমি ক্রস চেক করি। ক্রস চেক কি? ৩টা জায়গা থেকে সাংবাদিকতার যে বেসিক রুলস, ৩টা জায়গা থেকে আপনি মিলাবেন এই সত্যটা, এই ঘটনাটা সত্য কিনা। আপনার খুব কাছের মানুষকে এটা পাঠাবেন যে না দেখেন তো এটা এরকম বলছে, এটা সত্যি কথা। সে যদি বলে যে না এটা সত্যি না, এরপর আছে আপনার গুগল কিংবা অন্যান্য মাধ্যম আছে যেখানে ছবি এবং ফটো কার্ড আপনি দিয়ে কপি পেস্ট দিয়ে এআই এর সাহায্য নেবেন যে এটা সত্যি ঘটনা কিনা, এটা সত্যি এরকম তথ্য আসছে কিনা। তারা যদি বলে না এটা না, এবং আরো একটা হলো যে আপনার যদি আইনশৃঙ্খলা বাহিনীর কারোর সুযোগ থাকে, আপনি তার অ্যাক্সেস যদি কাছে থাকে। অ্যাক্সেস যদি থাকে, তো আপনাকে মিনিমাম ৩টা জায়গা থেকে ক্রস চেক করতে হবে। প্রথমত আপনি বিশ্বাসই করবেন না, দ্বিতীয় আপনি ক্রস চেক করবেন। আমি বলছি ওইসব সংবাদ মাধ্যমের কথা, এই যে বাংলাভিশন, আনোয়ার টিভি, জাওড়া টিভি, জরিনা টিভি, প্রচুর, প্রচুর। এই লালমাইয়া টিভি, মোমেন্টে হোয়াট আসলে এভার যা আছে। প্রচুর আছে। কিন্তু আবার প্রাতিষ্ঠানিকভাবে যারা বিশ্বস্ত, যেমন বিশ্বস্ত গণমাধ্যম আমরা জানি, হ্যাঁ রাইট, প্রথম আলো, ডেইলি স্টার, কিংবা অন্যদিকে ধরেন আমার দেশের কথা বলতে পারেন, টেলিভিশনের কথা যদি বলেন এনটিভি, সময় টিভি, যমুনা টিভি, চ্যানেল 24, এগুলো একটা প্রতিষ্ঠিত গণমাধ্যম। সো এখান থেকে যখন আপনি পাচ্ছেন একরকম, এটার বিশ্বাসযোগ্যতা এরা তৈরি করে ফেলেছে। কিন্তু যাদের বিশ্বাসযোগ্যতা নাই, নতুন ভুইফোড় কিংবা এই ধরনের সমস্যা আছে, তাদের কোনো তথ্য বিশ্বাস করতে হলে প্রথমে আপনাকে অবিশ্বাস করতে হবে, এরপরে আপনাকে ৩টা জায়গায় ক্রস চেক করতে হবে, করে যদি আপনি একটা সত্যতা পান দেন আপনি 80% বিশ্বাস করে বাকি 20% আপনি সংশয় রেখে। সংশয়ে রাখবেন। সো এটাকে বলে ডিজিটাল লিটারেসি, এবং এইটা ডিজিটাল লিটারেসির একটা পার্ট। এখন আপনাকে 18 কোটি মানুষের জন্য ডিজিটাল লিটারেসি আপনাকে ক্যাম্পেইন শুরু করতে হবে, আদারওয়াইজ আপনার পরবর্তী গভর্নমেন্টকে যে কোনো মব উইদিন 2 days শুধুমাত্র গুজবের ভিত্তিতে আপনাকে ধসায় দিতে পারে। ঠিক যেভাবে এত দশক ধরে গড়ে তোলা প্রথম আলো, ডেইলি স্টার ভবন মবের প্রসঙ্গ গুজবের ভিত্তিতে যেহেতু ধসে গেল। এলোই, সেই প্রসঙ্গটাতে আমি যাচ্ছি যে ডেইলি স্টার, প্রথম আলো আক্রান্ত হলো, ছায়ানট আক্রান্ত হলো, উদীচী আক্রান্ত হলো, এবং এর আগেও কিন্তু আমরা মব দেখেছি বিভিন্ন সময়ে। এবং এই প্রতিষ্ঠানগুলো যখন আক্রান্ত হলো চূড়ান্তভাবে, তারপরে গিয়ে আমরা দেখলাম যে এটা তখন একটা বড় ধরনের আলোচনা এলো। কিন্তু এর আগে ব্যক্তি আক্রান্ত হয়েছেন বিভিন্ন এলাকা ভিত্তিক। আমরা নুরাল পাগলার ক্ষেত্রে আমরা দেখেছি যে কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া, এই ধরনের নানান প্রসঙ্গ দেখেছি, দীপু দাসের প্রসঙ্গ দেখেছি। তো এই যে জায়গাগুলো, এইটা আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে এক ধরনের ডিনায়ালও ছিল যে আসলে মব নেই, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। প্রেশার। তো এই যে প্রেশার গ্রুপ এবং প্রেশার গ্রুপ বলে মবকে এক ধরনের লেজিটিমেসি দেওয়া হলো কিনা, বা এই লেজিটিমেসির কারণেই আসলে মবটা এত দূর বাড়তে পারলো কিনা। দেখুন এইটার ফেইলিওরটা আমি শুধু গভর্নমেন্টের তরফ থেকে বলবো না, আমাদের সবারই ফেইলিওর ছিল এখানে। ফেইলিওর বলছি গণমাধ্যমগুলোও মবকে মব বলেনি, মানে বলতে ভয় পেয়েছে নানান কারণে। আবার মব নিয়ে যেই রাজনীতি অবস্থান নেওয়া দরকার ছিল, রাজনৈতিক দলগুলোও সেই অবস্থান নিতে পারে নাই। এখন তারা নিয়েছে, আগে নিয়েছে, কিন্তু যতটা জোরালোভাবে দেওয়ার দরকার ছিল ততটা নিতে পারে নাই। প্রথম আলো, ডেইলি স্টার তারাও মবের বিরুদ্ধে অবস্থান এখন নিয়েছে, কিন্তু যতক্ষণ না তারা নিজে আক্রান্ত হয়েছে হ্যাঁ, ততক্ষণ এর আগে পর্যন্ত। সংবাদ মাধ্যমের মধ্যে ৭১ আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠান হিসেবেই। হ্যাঁ। একদম ৬ আগস্ট, ৫ হ্যাঁ, আগস্ট। ৬ আগস্ট, ৫ আগস্টের সাথে আমি এগুলো মিলাবো না। এই কারণে মিলাবো না যে ৬ আগস্ট, ৫ আগস্ট এটা একটা সুনামি পরবর্তী ধাপ আমি বলবো। সুনামির সময় আপনি যখন যেদিন সুনামি হয় কিংবা ভূমিকম্প হয়, তার আফটার শক থাকে পরপর কয়েকদিন কিংবা আগে পরে। এবং ভূমিকম্পে যেমন যদি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে যদি আপনার আহ, মানে আমি বলছি যে বাসস্থান এবং সর্ব মদের বার যেমন ক্ষতিগ্রস্ত হয়, প্রার্থনালয় বা পবিত্র সেটাও স্থান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়। সুনামিতেও হয় একই। না, সুতরাং সেটাকে অ্যাড্রেস করা প্রয়োজন ছিল কিনা না, সে আমি মনে করি সময়টাতে? যে ৫ আগস্টের পরে ৫, ৬, ৭ এই সময় যে পাবলিক অ্যাঙ্গার ছিল, ক্ষোভ ছিল, সেটাকে যদি আমরা পুরা অন্য সময়ের সাথে যদি মিলায়ে ফেলি তাহলে হয়তো একটু ভুল হবে। তো সেই জায়গায় আমি বলছি না কোনো গণমাধ্যমের উপর আক্রমণ জাস্টিফাইড, বাট গণমাধ্যমের উপর আক্রমণ জাস্টিফাইড ওই সময়টার কোনো কিছু আপনি লেজিটিমেসি দিয়ে, আইন দিয়ে, কোনো ব্যাখ্যা দিয়ে, নৈতিকতা দিয়ে পাবলিক যে অ্যাঙ্গার মবকে আপনি ব্যাখ্যা করতে পারেন না। কিন্তু এখন যেটা হচ্ছে, কিছুদিন আগেও যেটা হয়েছে, এটা তো পাবলিক অ্যাঙ্গার না, এটা তো আপনার পাবলিকের ভার্ডিক্ট না, এটা ভেস্টেড গ্রুপ একেবারে স্বার্থ সিদ্ধির জন্য
সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার। সেই ঘোলা পানিতে মাছ শিকারটা যখন করছে, কার লাভ এতে? কার লাভ? যারা এই বাংলাদেশ রাষ্ট্র তো এখন দুই ভাগে বিভক্ত। একটা হলো মপতন্ত্র, আর একটা হলো শান্তি স্থিতিশীলতা। একদিকে গণতন্ত্র ভোটাধিকার, আর একদিক থেকে হচ্ছে যে বিশৃঙ্খলা বিপ্লব। একদিকে হচ্ছে আইনের শাসন এবং সামাজিক ন্যায় বিচার সহাবস্থান। আরেক দিকটা হচ্ছে খারেজি তত্ত্ব। আরেক দিক হচ্ছে যে এটাকে বলে কি গায়ের জোর। একদিকে হলো শিক্ষকের মর্যাদা, আরেকদিকে হলো শিক্ষকের কলার টেনে তার টুটি ছিঁড়ে ফেলা। একদিকে হলো নারীর সহাবস্থান, নারীর ভোটাধিকার, নারীর মর্যাদা। আরেকদিকে হলো যে কর্মজীবী নারী মানে প্রস্টিটিউট বেশ্যা। আমাদের সোসাইটি এই জায়গায় এখন আপনাকে দেখতে হবে যে কোন রাজনৈতিক প্রতিপক্ষ, কোন রাজনৈতিক পক্ষ এই নেতিবাচক রাজনীতির বাহক হিসেবে কাজ করছে, এই মতগুলো ছড়িয়ে দিচ্ছে, আর কোন রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ সেটাকে এটাকে নিভিয়ে ফেলার কাজ করছে, ধামা চাপা দেওয়া কিংবা এগুলো নির্মূল করার কাজ। এখন নির্মূল সমাজ থেকে কোনো কিছুই হবে না, এগুলো থাকবে। ইটস এ পার্ট অফ সোসাইটি। একটা সোসাইটিতে উগ্রপন্থা এবং নরমপন্থা মিলিয়ে একটা ব্লেন্ড হয় মধ্যপন্থা, যেটাকে ইসলামে বলা হয়েছে সর্বোত্তম পন্থা। তো আমরা মধ্যপন্থার বাংলাদেশের কথা বলছি, মধ্যপন্থার জন্য যুদ্ধ করছি। কিন্তু যারা উগ্রপন্থী, যারা মপপন্থী, যারা নারীকে বেশ্যা মনে করে, যারা বিপ্লব মনে করে যে একমাত্র উপায়, এবং সেটা শেখ হাসিনার ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেকটা ধর্মের নামে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের এই ভেস্টেড গ্রুপের পরিকল্পিত না, সেই মোমেন্টটা বিষয়। যেদিন হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান যেদিন আক্রান্ত হলো, যেটার পর হচ্ছে আসলে সবাই মবকে অ্যাড্রেস করে কথা বলাটা শুরু করলো শুরু করলো। সেভাবে। তো সেই মোমেন্টটা তো ছিল হচ্ছে শরীফ ওসমান বিন হাদি, তিনি মারা গেলেন সেই মৃত্যু সংবাদ আসার পর। সেটাও তো উত্তেজিত একটা মুহূর্তই। হ্যাঁ, সেখানেও তো আসলে ইনকিলাব মঞ্চ, সে হচ্ছে সেই প্রসেশন, উত্তেজনা, এই সব কিছু মিলিয়ে তো ঘটনাটা ঘটলো। তো সেইটা কেন হচ্ছে আলাদা, মানে কেন ভেস্টেড গ্রুপ বলছেন আপনি? শুনেন, আমি কালকে একটি আলোচনায় বলেছি, এর মধ্যে একটি বিতর্ক তৈরি হয়েছে। ইনকিলাব মঞ্চ বলে কোনো মঞ্চ নেই। হুম, আমরা কি দেখছি তাহলে এটা? এটা একটা নাম। যেমন গণজাগরণ মঞ্চ বলে আসলেও কোনো মঞ্চ ছিল না। এটি সাধারণ মানুষের একটা ক্ষোভের জায়গা থেকে কিছু মানুষ এক জায়গায় হয়েছিল। পরবর্তীতে ক্যাডার ভিত্তিক পলিটিক্যাল ফোর্স আওয়ামী লীগ সেটাকে করায়ত্ত করে তার নিজের লোক বসিয়ে এটার নাম দিয়েছিল গণজাগরণ মঞ্চ, এবং ইন দ্য নেম অফ গণজাগরণ মঞ্চ তারা অনেক ইনজাস্টিস করেছে সমাজে। ওই সময় আমি গণজাগরণ মঞ্চের বিরোধী হিসেবেও কথা বলেছি। আজকে যাদের জন্য কথা বলেছি তারা আমাকে সবচেয়ে বড় মানে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে তকমা দেয়, কারণ আমি বলছি যে ইনকিলাব মঞ্চ বলে কোনো কিছু নেই। ইনকিলাব মঞ্চটা ঠিক গণজাগরণ মঞ্চ যেমন আওয়ামী লীগ রাজনৈতিক ক্যাডার ফোর্স এটাকে দখল করে তাদের মতাদর্শ বাস্তবায়ন করার জন্য গণজাগরণের নাম দিয়ে যে অনাচার করেছে, আজকে জামায়াত ইসলাম এবং এই ডানপন্থী রাজনীতি ধর্মের নামে যারা ফ্যাসিবাদ তৈরি করতে চায়, তারা ক্যাডার ভিত্তিক পলিটিক্স, তারা ওই যে সমান নাম দিয়ে ইনকিলাব মঞ্চ নাম দিয়ে তারা তাদের দলের বাইরে ব্যানারে যেগুলো করতে পারছে না সেগুলো সব ইনকিলাব মঞ্চ দিয়ে করতে। কিন্তু আপনি এদের প্রত্যেকের জামা খুলে দেখেন, চশমা খুলে দেখেন, এদের প্রত্যেকের ভিতরে জামাত শিবির, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তারা আহ, যখন প্রয়োজন, সালাউদ্দিন নাম্বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, সে হুট করে কেন ঢাকায় এসে মার খেতে হলো তাকে? সে তো ওখানে শিক্ষক পিটোয়, নানা রকম পাগলামি করে, সবাইকে ধরাকে সরাজ্ঞান করে। ইনকলাব মঞ্চের প্রোগ্রাম আমি ঢাকায় থাকি আমি জানি না, তো সে রাজশাহী থেকে চলে এসে কেন তার মার খেতে হলো? কেননা হচ্ছে যে ইনকলাব মঞ্চ ঢাকায় ওই দিনই প্রোগ্রাম দেয় যেদিন শিবিরের প্রোগ্রাম থাকে। তো শিবিরের প্রোগ্রামটা শেষ হলে শিবিরের সবাই পাঞ্জাবির পরিবর্তে একটা টি শার্ট পরে ইনকলাব মঞ্চে জয়েন করে। ইনকলাব মঞ্চের শেষ, এটা 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 কি অনুমান নির্ভর জায়গা থেকে বলছেন, নাকি আমি তো প্রামাণ্য বিষয়াদি আছে? অবশ্যই প্রামাণ্য বিষয় আছে। যার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আপনি ঘাঁটবেন, আপনি দেখবেন যার প্রোফাইলে আপনাকে যদি কেউ বেশ্যার সন্তান বলে গালাগালি দেয়, আপনি নিশ্চিত ধরে রাখেন তার প্রোফাইল ওসমান হাদির ছবি আছে। আপনাকে যদি কেউ পতিতা বলে গালি দেয়, আপনি নিশ্চিত ধরে রাখবেন যে সে কোনো না কোনোভাবে গোলাম আজমের ভিডিও শেয়ার করেছে তার ইসে ফেসবুক প্রোফাইলে। তো আমাকে তো মানুষ নিয়ে চলতে হয়, আমি তো দেখি বার্সাই দিয়ে।
এবং এই বাসায় দিয়ে দেখার আমি একটা মানুষকে অনেক দিন ধরে রিড করতে পারি যে তার কার মনের ভিতরে কি। এখন আমি বলছি আমি সর্বে সত্তা সর্বে জ্ঞানী এরকম না, কিন্তু মানুষ চেনার যে ক্যাপাসিটি, মানুষ যদি আপনি না চিনতে পারেন তাহলে মানুষ নিয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনি গণমাধ্যম এ করতে হবে, আপনাকে মানুষ চিনতে হবে। এখন এই আমার যে ছেলে, সে একই সাথে রাকসু, একই সাথে শিবির, একই সাথে ইনকিলাব মঞ্চ। না এখন আমি আমি শেষ করি নাই, আমি শেষ করি না। এখন আপনি দেখেন এর মধ্যে কেন আম, আহ, ঝুমা, ইনকিলাব মঞ্চের ঝুমা, আপনি আজকে তার পোশাক পরিচ্ছদ দেখে বোঝার কোনো উপায় নেই যে এই মেয়ে 3 মাস আগেও, ডাকসু ইলেকশনের আগেও একটা কি বলে একেবারে নর্মাল সাধারণ মানুষের মতো থাকতো। তো ডাকসুর শিবির তাদের প্যানেল করলো, তারা তো ও, ইয়ে থেকে কি বলে ছাত্র ফেডারেশন থেকে কোনো মেয়ে নেয়নি, তারা মেয়ে নেয়নি অন্য কোথাও থেকে, তাদের নিজের ছাত্রী সংস্থা থেকেও নিচে দুই একজনকে। ইনকিলাব মঞ্চের থেকে কেন নিতে হবে? কারণ হচ্ছে ইনকিলাব মঞ্চ ইজ এক্সটেনশন অফ শিবির। এই কথাটা আপনি এর আগেও বলেছেন যে আপনার বিভিন্ন সোশ্যাল পোস্টেও আপনি এটা আসলে বলেছেন। তো এই যে এক্সটেনশন অফ শিবির বা ইনকিলাব মঞ্চের যে জায়গাটা, সেখানে আমরা শরীফ ওসমান বিন হাদি তাকে আমরা দেখেছি তিনি খুব অল্প সময়ে খুব পপুলার জায়গায় উনি গেছেন এবং সেইটার কারণে তো বিভিন্ন দলের তরুণরা আসলে তার প্রতি আকৃষ্ট হতেই পারে। আপনার কি মনে হয় যে শরীফ ওসমান হাদি, যার অন্য ওই সময়কার ধ্বংসাত্মক কার্যকর্ম ন্যারেটিভ নিয়ে আমি সোচ্চার ছিলাম, আমার বৃদ্ধ সে কথা বলে গিয়েছে তাকে নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগে, ওইটা নিয়ে আমার সাথে তার কোনো বিরোধ নেই। এবং তা জানা যে আমি শরীক হতে না পেরে আমি অন্তরে নিভৃতে চোখের পানিও ফেলেছি। কারণ তার সাথে আমার বিরোধটা কোথায়? বিরোধটা ছিল হচ্ছে রাজনীতি কিভাবে হওয়া উচিত, ইনসাফের রাষ্ট্র। তো ইনসাফের রাষ্ট্র আপনি ভাঙচুর দিয়ে কায়েম করতে পারেন না। ইনসাফের রাষ্ট্র আপনাকে কায়েম করতে হলে দরদ দিয়ে কায়েম করতে হবে। তো সেই ভাঙচুরের যে রাজনীতি, যেটা সে অন্যান্য মতাদর্শ থেকে প্রভাবিত হয়ে মনে করছে এটাই আসল পন্থা, সেই রাজনীতি করতে করতে যখন সে আমাদের বিরোধিতার সম্মুখীন হলো, তখন সে তার কোর্স চেঞ্জ করলো, করে সে বিপ্লবের রাস্তা পরিহার করে গণতান্ত্রিক রাস্তায় আসলো। সে নির্বাচন করবে, গণতান্ত্রিকভাবে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায়, প্রথম আলো ডেলি স্টোরে আগুন না লাগিয়ে কিভাবে আরেকটা অন্য মতাদর্শের কালচারাল প্রতিষ্ঠান তৈরি করা যায়, সে সেই দিকে নজর দিল। যখন সে গঠনমূলক রাজনীতিতে আসতে গেল, তখন তাকে যারা নাচাতো পাপেট, তাকে দিয়ে বিপ্লবের পরবর্তী নতুন বিপ্লবের যে মূলধন তৈরি করা হচ্ছিল, তখন যে দেখলো যে এই ছেলে তো বিপ্লবের রাস্তা ছেড়ে গণতান্ত্রিক রাস্তায় আসছে, তাকে সরে যেতে হলো। এবং তার সহকর্মীরাই বলছে সরকারের একটা অংশ জড়িত এটার সাথে, যাদের নাম করছে তাদের নাম আমরা জানি, এখানে বলছি না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে ইনকলাব মঞ্চ যদি জামাতের এক্সটেনশন হয়, তাহলে শরীফ ওসমান হাদি তার যে কার্যক্রম সেটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? সে তো আরো অনেকের কাছেও গ্রহণযোগ্য ছিল, তাই না? ছিল। আপনাকে একটা সত্যি কথা বলি, সেটা হলো শরীফ ওসমান যদি বেঁচে থাকতো আজ, আমার আপনার মতোই রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকতো। শরীফ ওসমান চরিত্র হিসেবে দাঁড় হতো না কখনো। সে যখন নির্বাচনী প্রচারণায় যেত, তাকে ময়লা পানি ফেলতো। তার নির্বাচনী প্রচারণার জন্য টাকা পয়সার অভাবে সে বাতাসা বিস্কিট দিয়ে নির্বাচনী প্রচারণা করত। শরীফ ওসমান হাদি রাষ্ট্রের প্রযোজনায় নির্মিত একটি চরিত্র, যেই চরিত্র হচ্ছে, এই আমি শেষ প্রসঙ্গ করি, আমি জি, শেষ করি, জি, জি। যেই চরিত্র হচ্ছে আগামী দিনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যারাই আসবে, তাদের রাষ্ট্র ব্যবস্থাকে, সরকার ব্যবস্থাকে পরবর্তী বিপ্লব এর নামে ফেলে দেওয়ার যেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, সেই ক্ষেত্রে দারুণভাবে বিনিয়োগকৃত একটি মূলধনের নাম শরীফ ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদি বেঁচে থাকার আগে ইনকিলাব মঞ্চ তার অস্তিত্বই ছিল গুটি কয়েক 10, 15, 20 জনের মধ্যে। আজকে এইটা 2000, 5000, 5 লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটিও একটি বিনিয়োগ, রাজনৈতিক বিনিয়োগ। সেটা বিনিয়োগটা হয়েছে সরকারের মধ্যকার যারা এই যে ইসলামিক বিপ্লবের জন্য ক্রীড়ানক হিসেবে কাজ করছে, তারা পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসকে ব্যবহার করেছে, তাকে কাল্ট বানানোর জন্য জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে চেষ্টা করেছে। এবং আজকে যা কিছু হচ্ছে ইনকিলাব মঞ্চের নামে, এই শরীফ ওসমান হাদি বেঁচে থাকলে এটাকে বলতো তোদের নামে আল্লাহ লানত। কারণ আমি এই রাস্তা চাইনি, আমি এই রাস্তা চাইনি। তার নামকে ব্যবহার করে, তার
ওই যে কাল্ট ইমেজ দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিটা করছে আজকে যারা ইনকিলাব মঞ্চ ব্যবহার করছে তারা। বলুন। আপনি এই শরীফ ওসমান বিন হাদির রাষ্ট্র নির্মিত একটি চরিত্র যেটা বললেন, এ বিষয়ক এর আগেও কথা এসেছে। সেখানে একটা জায়গায় একটা সোশ্যাল পোস্টে আপনি লিখেছিলেন যে চীনের একটি বৈঠকের প্রসঙ্গ আপনি টেনেছেন। সেখানে প্যারিস থেকে একজন এসেছেন, আমাদের এদিক থেকে গেছেন, এই প্রসঙ্গগুলো এসেছে। প্যারিসের থেকে আসা বা আমাদের এদিক থেকে যাওয়া এবং তারপর তার এই প্রক্রিয়া যেটা আপনি বলছেন যে কাল্ট ফিগারে তাকে পরিণত করা হয়েছে সুপরিকল্পিতভাবে। এইটার মানে টোটালি কি পরবর্তী সরকারকে আনসেটেল করার জন্য নাকি ইলেকশনের ইস্যু আছে? ইলেকশনের ইস্যু না, ইলেকশন তারা কোনোভাবে আনসেল করতে পারবে না। ইলেকশন বাংলাদেশে হবে প্রচণ্ড রক্তপাতের মধ্য দিয়ে হইলে হবে, কিন্তু ইলেকশনের পরে যে সরকার মানে আসবে, রক্তপাতের আশঙ্কাটা থাকছে? আছে তো রক্তপাত তো আশঙ্কা থাকবেই ইলেকশনে। এটা যে কোনো খুব দুর্ধর্ষ শক্তিশালী সরকারের অধীনে নির্বাচন হইলেও রক্তপাতের আশঙ্কা থাকে। আমি বলছি রক্তপাত যদি না হয়, দ্যাট উড বি আওয়ার বেস্ট লাক, এটা আমরা সর্বোচ্চ চাই। কিন্তু ইলেকশন ইজ নট অ্যান টার্গেট। টার্গেটটা হলো, দেখুন আমি যদি এটা বলতে যাই তাহলে অনেক কিছু বলবে যে এটা এটা একটা কনস্পিরেসি থিওরির একটা চূড়ান্ত ডিসপ্লে আমি করছি। এই যে সংস্কার এবং রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে না চলবে এটা নিয়ে যে গণভোট জুলাই সনদে এনসিপি নিজেও স্বাক্ষর করেনি, কিন্তু তারা এইটা চাপ তৈরি করার জন্য সমস্ত প্রচার প্রচারণা চালাচ্ছে। নির্বাচনের পরে 6 মাস যাবে আমাদের এই পুরাতন কাসন্দি ঘাটতে, যেটা আমরা 1.5 বছর ধরে ঘাটছি, সংস্কার সংস্কার সংস্কার। এখন নির্বাচনের কারণে ওই আলাপ কিন্তু নাই, কিন্তু নির্বাচনটা হওয়ার পর যেই পার্লামেন্ট গঠিত হবে সেই তখন পার্লামেন্ট বলবে যে এখন ওগুলা যে স্বাক্ষর করছিলা এগুলো এখন পার্লামেন্টে রেটিফাই করো। এই রেটিফাই করতে গেলে তখন বিএনপি বলবে যে না, আমি তো ডিসেন্ট দিয়েছি, নোট অফ ডিসেন্ট দিয়েছি। আমার এই নোট অফ ডিসেন্ট সহ এগুলো আলোচনা হবে। তখন সব ওয়াকআউট করবে যে না, বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার। এখন বিএনপি যদি মেজরিটি পায় তারা তো ওই নোট অফ ডিসেন্ট সহই যেটা স্বাক্ষর ওটা পাশ করবে। তখন এরা পার্লামেন্ট বয়কট করবে, বলবে বিএনপি আমরা এই জন্য এতগুলো প্রাণ দেয় নাই, বিএনপি সরকার গঠন করে সংস্কার টংস্কার করবে না, এটা সেটা। এটা একটা হাউখাও কাওয়াজ, ঠিক আছে? এই কাওয়াজটার সাথে তখন যোগ হবে হচ্ছে ইনকিলাব মঞ্চ। পেছন থেকে জামায়াত ইসলামী ফুয়েল করবে এবং অন্যান্য যেসব ইসলামিক শক্তি আসছে তারা এই মাঠে এই যে জিহাদি জোশ আছে সেটার একটা সম্মিলিত ব্লেন্ড করবে। তখন ব্লেন্ড করে তাদের টার্গেট হলো 6 মাস থেকে 1 বছর কিংবা 2 বছর, সর্বোচ্চ 3 বছরের মধ্যে একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া। কারণ তারা জানে, একাধিকবার বলেছে, এই বাংলাদেশের পরবর্তী বিপ্লব হচ্ছে ইসলামের বিপ্লব, একাধিকবার বলেছে। তো 5 তারিখের যে নির্বাচন সেটা তো আর বিপ্লব না, সেটা একটা পলিটিক্যাল প্রসেস। কিন্তু তারা জানে এই পলিটিক্যাল প্রসেসের মধ্যে যারা ক্ষমতায় আসছে, এই পার্টিটাকে, এই শক্তিটাকে যদি আপনি উপড়ে ফেলতে পারেন তাহলে দেশ, এই বাংলাদেশের মালিকানা তাদের। তো সেটার জন্য এই গ্রাউন্ডে যত আয়োজন করে ফেলার দরকার, রাখা দরকার, সবই করা হয়েছে। সংস্কার আলোচনার মধ্যে একটা ফ্রেম দাঁড় করানো হয়েছে। আর এই যে ইনকিলাব মঞ্চ কিংবা অন্যদের নাম করে ক্যাডার পলিটিক্সের সমস্ত শক্তি ওখানে বিনিয়োগ করা হচ্ছে। রাষ্ট্রের একটা অংশ, ডিপ স্টেটের যে অংশটা বিপ্লবী সরকার করার জন্য এতদিন কাজ করেছে তারা। সো আমি বলছি যে নির্বাচন বানচাল না, নির্বাচন বানচাল করতে গেলে তারা জনপ্রতিরোধের সম্মুখীন হবে। কিন্তু একটা সরকার খুব স্বভাবতই 1 বছর 6 মাস, 1 বছর 2 বছরের মধ্যে অজনপ্রিয় হয়ে যায়। বাংলাদেশে পাওয়ার সম চাহিদা, সীমিত রিসোর্স দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে অজনপ্রিয় হবে। সেই সুযোগটা তারা তখন নিবে, নিয়ে এই যে হাউখাউ করবে। এখন আপনি দেখেন তখন যখন এগুলো হবে, এই বিপ্লব, ইনকিলাব মঞ্চ, সংস্কার চায়না বিরোধী পার্লামেন্টে সব দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে, সেই পরিস্থিতিটা তৈরি করার জন্য তাদের সব ঠিকঠাক আছে কিনা, এজন্য কুমিরের শেয়াল কুমিরের বাচ্চা রেখে দেয় না, তো ওই দেখায় তো একটা করে যে এটা ঠিক আছে, বেঁচে আছে। তো ওই ইনকিলাব মঞ্চ নির্বাচনের আগ দিয়ে, এই 4-5 দিন আগ দিয়ে যে ডেমনস্ট্রেশনটা দেখাইলো একটা রাষ্ট্রপতির বাসস্থান অ্যাটাক করার নাম করে, যে না আমাদের ভিকটিম সাজছে, প্রধান উপদেষ্টা হ্যাঁ, বাসস্থান। তো সেইটা হলো তাদের ওই কুমিরটাকে দেখাইলো যে হাউ ইট ফাংশনিং, অ্যান্ড ইট লুকস ইস গুড ফাংশনিং বিকজ অ্যাক্টিভ এখনো জিনিসটা, এটা ইয়ে হয় নাই, ডেটোনেট করা হয় নাই, এটা অ্যাক্টিভ। এই অ্যাক্টিভের কাজটা
একটা শো হিসেবে থাকলো আমাদের সামনে, যেন নির্বাচনের পরে এটা এটা তো এই যে তাদের যেই ডেমনস্ট্রেশন যেটা হলো যমুনার সামনে বা শাহবাগে এই অংশে, সেখানে তো পুলিশ প্রশাসন বেশ ভালোভাবেই সেটা প্রতিহত করলো, সেটা বিক্ষোভ বা তাদের যে অবস্থান সেটাকে ছত্রভঙ্গ করা, এটা নিয়ে সমালোচনাও হচ্ছে যে পুলিশ তাহলে বদল হয়নি, হ্যাঁ। ফ্যাসিবাদী পুলিশ ইত্যাদি ইত্যাদি এলো। তো সেখানে তো তাহলে প্রশাসন এটার সাথে কিভাবে কানেক্টেড হলো তাহলে? এখন জটিল প্রশ্ন। প্রশাসন তো একটা না। ডক্টর মাহফুজ পদত্যাগী উপদেষ্টা কিংবা সরকারের ভিতরে অনেকগুলো সরকার কাজ করে, হুম অনেকগুলো হুম সরকার। বলেছে। আপনি এই সরকারে যাবেন এখন, আম, এক মন্ত্রণালয়ে একজন মন্ত্রী এক উপদেষ্টা একরকম কথা বলে, সচিব আরেক জায়গা থেকে ইনস্ট্রাকশন পায়, ডেপুটি সচিব আরেক জায়গা থেকে ইনস্ট্রাকশনস পায়। তো এখন এগুলো ব্লেন্ড করেই চলছে। এবং এই সরকারের আরো বড় দুর্বলতা হলো তারা প্রতিরক্ষা বাহিনীর সাথে তাদের দূরত্ব তৈরি করে ফেলেছে। রাষ্ট্রের ডিজিএফআই এর সাথে তাদের কোনো রকম ফেইথফুল সম্পর্ক নাই। সো রাষ্ট্রের অভ্যন্তরের কোনো স্পর্শকাতর তথ্য তারা পায় না, আর ডিজিএফআই এর কাছে থাকলেও তারা শেয়ার করে না। এরকম একটা মানে এই অপছন্দের একটা সম্পর্ক, এটা বাইরে থেকে বোঝা মানে যায় না। গোয়েন্দা সংস্থাগুলো কি তাহলে সরকারকে সহযোগিতা করছে না? আমি বলবো না যে তারা 100 ভাগ সহযোগিতা করছে, আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে তারা তারা সরকারের উপর ফেড আপ। এখন গোয়েন্দা সংস্থা সরকারের উপর নির্দেশে চলবে না সরকার গোয়েন্দা সংস্থার নির্দেশে চলবে, ইট কুড বি আ পাবলিক ডিবেট। এটা হলো যে অবভিয়াসলি আমি একজন সাংবাদিক এবং রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি চাইবো না যে গোয়েন্দা সংস্থার নির্দেশে সরকার চলবে, তাই না? রাষ্ট্র চলবে গোয়েন্দা সংস্থা কিংবা ডিজিএফআই এনএসআই হোয়াটএভার, এটা চলবে সরকারের নির্দেশে। এখন সরকারের অভ্যন্তরে তো কয়েকটা সরকার, এক একটা এই 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 সরকার এই এক কথা একটা পারপাস। এই হ্যাঁ, সরকারের লাটাই পুলিশ প্রশাসন এবং অন্যান্যদের লাটাই অনেক ক্ষেত্রে নিউ ইয়র্ক এবং প্যারিসে। ডক্টর ইউনূসের হাতে কোনো হাত নাই। আমি এটা খোদ রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মুখ থেকে শুনেছি যে এই প্রাইম মিনিস্টার অফিসের ধরেন অন্তত 80% লোক কথা শুনে কোথা থেকে, প্যারিস থেকে কি নির্দেশনা আসে তার উপরে। এইটা ডক্টর ইউনূসের নির্দেশনায় চলে না। ক্ষোভের জায়গাগুলো। সো আপনাকে দেখতে হবে যে ও, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই সরকারকে সহযোগিতা করছে না যদি আমি বলি, এটা ঢালাও তাদের উপর দোষারোপ হবে। মূল কথা হলো যে আহ, এই যে সিঙ্ক্রোনাইজেশন, ব্যালেন্স কিংবা সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়ার সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার জন্য, সেসব জায়গায় আমাদের এই গভর্নমেন্ট দারুণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণে এই রাষ্ট্রের মালিকানা এবং পরবর্তী নির্বাচন পরবর্তী স্টেক আদায় করার জন্য অনেকগুলো অশুভ শক্তি নানানভাবে তাদের এজেন্ডাকে মাঠে ছড়িয়ে দিয়েছে। এই ইনকলাব মঞ্চ তাদের উপর হামলা একটি এজেন্ডার ফসল, যে এজেন্ডা মনে করে যে না, এই রাষ্ট্রর রুহটা ইসলামিক রুহু, এবং আলটিমেটলি তাদের কাজই হলো এই রাষ্ট্রের মালিকানা ইসলামিক রুহুর হাতে ফিরে তুলে দেওয়া। সেটা যদি নির্বাচনের মাধ্যমে না হয়, বিপ্লবের মাধ্যমে হবে। সো বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করার জন্য যা যা করার দরকার তারা সব করে যাচ্ছে। এই জায়গাটাতে আপনি গণভোটের প্রসঙ্গে এলেন, গণভোটের প্রসঙ্গ যেহেতু এলোই, সিএ প্রেস উইং একটা ফ্যাক্ট চেক দিয়েছেন একটা কথার পরিপ্রেক্ষিতে। সেটা হচ্ছে শাহদিন মালিক গণভোট নিয়ে পরিষ্কার তিনি নিজের একটা মন্তব্য বা অবজারভেশন দিয়েছেন যে গণভোটকে তার মনে হচ্ছে হাস্যকর এই হ্যাঁ, গণভোটটাকে। এবং এই জায়গাটাতে আসলে যে এতগুলো 84টি প্রস্তাব, আপনি জানেন যে 84টি প্রস্তাবের উপর গণভোট হচ্ছে 4টি প্রশ্নে মিনিমাইজ, তারপরে সেটা আরো 2টি প্রশ্নে, একটি প্রশ্নে মিনিমাইজ হয়েছে যেটার উত্তর হচ্ছে বাইনারিতে হ্যাঁ অথবা না। তো সেইটার পরিপ্রেক্ষিতে সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক হিসেবে যেটাকে আসলে সামনে এনেছে, সেখানে তারা চিলির উদাহরণ দিয়েছে, ইতালির উদাহরণ দিয়েছে, যে সেখানেও একটা আহ, অনেক সংখ্যক প্রস্তাবের ওপরে গণভোট হয়েছে এবং সেটা আসলে স্বীকৃত হয়েছে। সুতরাং এটা হতে পারে এই ধরনের একটা। এবং গণভোট নিয়ে প্রচুর বক্তব্য, নানা ধরনের বক্তব্য আছে যে হ্যার পক্ষে প্রচার বা কোনো পক্ষে প্রচার চালাতে পারবে না বলেই কিছুদিন আগে ইলেকশন কমিশন একটা সরকারি কর্মকর্তাদের জন্য একটা নির্দেশনা জারি করলো। তার আগে আমরা দেখেছি যে এই ধরনের প্রচার হয়ে গেছে। হয়ে গেছে, অনেকে শুরু করছিলেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো বা হচ্ছে ব্যক্তি হিসেবে কোনো দলের রাজনীতিকেরা যদি হচ্ছে চান তারা নায়ের পক্ষে প্রচার চালাতে পারবেন কিনা আদৌ, বা নায়ের পক্ষে প্রচার চালাতে গেলে আসলে হচ্ছে তিনি ভোট হারাতে পারেন কিনা, এই ধরনের এক ধরনের আশঙ্কাও আছে যেহেতু জাতীয় নির্বাচন একই সঙ্গে ঘটছে।
তো এই যে ডিলেমাটা তৈরি হলো যে গণভোট নিয়ে একটা ডিবেট, এবং গণভোট একটা গণমাধ্যমগুলো এখন ব্যস্ত হতে হচ্ছে যে কারণে যে গণভোটে আসলে কি আছে সেটা ব্যাখ্যা করার জন্য হুম, সাধারণ মানুষের হুম, কাছে। হুম। তো এই যে একটা অস্পষ্টতা গণভোটের প্রস্তাবগুলো নিয়ে রয়ে গেছে, হুম। এই জায়গাটাকে আসলে, বা আপনি বিভিন্ন সময়ে যে বক্তব্য দিয়েছেন গণভোটের ইস্যুতে, সেটা কিছুটা নিরুৎসাহিত করে হ্যাঁ পক্ষে। তো এইটা নিয়ে আপনার এই অবস্থানটা কেন আসলে? দেখুন, এইটা বলার আগ দিয়ে আমি হচ্ছে এ, এটা একটা রেকর্ডেড জিনিস আপনাদের দেখাই। এইটার মধ্যে দিয়ে আমি একটু বিতর্কের মধ্যে কম থাকবো, কারণ আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে সত্যি কথা বলা যাচ্ছে না। আমাদের জাতীয় মসজিদের খতিব হুম, উনি হুম। স্পষ্টভাবে আপনি বলছেন। শেয়ার করেছেন, হ্যাঁ, এটা। আপনারা ভয় পাবেন না। আর মধ্যে দিয়ে তো অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট, সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। ওকে। এখন উনি ওনার জায়গা থেকে হয়তো সরাসরি বলেও নাই যে আপনারা সবাই না ভোট দেন, বলছেন আপনারা এটা আপনাদের সিদ্ধান্ত, আপনি ভয় পাবেন না যে কোথাও এক জায়গায় ভোট দিতেই হবে, হাতে ভোট না দিলে দেশ উচ্ছিন্ন যাবে, এরকম কিছু না। আমিও সেটাই মনে করি। বরঞ্চ আমি মনে করি যে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে এই রাষ্ট্র দীর্ঘমেয়াদী একটা ক্যাচালের মধ্যে পড়বে। কেন কেন এটা মনে হচ্ছে? ক্যাচালের মধ্যে পড়বে এই কারণে পড়বে যে আমি তো বললাম যে আমাদের এই ডক্টর ইউনূসের সরকার এতদিন প্রলম্বিত করার জন্য যে কয়টা মেকানিজম মূল আমাদের সামনে ঝুলানো হয়েছিল, তার একটা হলো সংস্কার। তো সেই সংস্কারটা কিভাবে হবে, ঐক্যমত কিভাবে, কোন কোন জায়গায় সংস্কার হবে না হবে, সেটার জন্য আহ, প্রায় 18 মাস আমরা ব্যয় করেছি, মানে 15 থেকে 18 মাস। কিন্তু সেখানেও কোনো সুরাহা হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশন বলে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে, আদৌ সেখানে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের দুটি অংশগ্রহণ করে নাই, করানো হয়নি। জাতীয় পার্টি আর পতিত আওয়ামী লীগ তো নাই। এখন আপনার সকল ঐক্যমত্য হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির পলিটিক্যাল ব্যালেন্স থেকে একটা পক্ষ যেহেতু পালিয়ে গিয়েছে, আপরুটেড হয়েছে, সুতরাং আমরা যারা আপাতত আছি সবাই মিলে একমত হয়ে বাকি যে কয়দিন আমরা চালাবো, দেশ চালাবো, সেই জায়গায় একটা ঐক্যমত হয়েছে। এখন সেটা হইতে যেয়ে এই সংস্কার কমিশনের যেসব আলাপ আলোচনা হয়েছে, তাদের মাথায় গ্রথিত ছিল যে নির্বাচন হবে, বিএনপি সরকার গঠন করবে, সুতরাং বিএনপি যেন ফ্যাসিস্ট না হইতে পারে, সেজন্য কিভাবে হাত পা বেঁধে ফেলা যায় তার সমস্ত রকম বিষয় নিয়ে যখন চাপিয়ে দেওয়া শুরু হলো, বিএনপি তখন বলল যে আমি তো সরকার পরিচালনা করব, তো আমি তো পারবো না আপনারা যেটা বলছেন। তো এই জায়গায় আমি স্বাক্ষর করছি, আপনারা বলছেন এটা এইভাবে হবে, কিন্তু আমি স্বাক্ষর করছি, কিন্তু আমি বলছি আমার দ্বিমত আছে। আমি পার্লামেন্ট ফর্ম করব, পার্লামেন্ট ফর্ম করে পার্লামেন্টে আবার আলোচনা করব। পার্লামেন্টে তো ম্যান্ডেট, পাবলিকের ম্যান্ডেট, যেন পাবলিক আমাকে ভোট দিচ্ছে যে তুমি সংসদে যাও, রাষ্ট্র পরিচালনা করো। তা আমি যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে পারবো সেটা জনগণের এই সমর্থনটা নিয়ে যখন পার্লামেন্টে যাব, তখন আপনাদের সবাইকে নিয়ে আমরা আবার আলোচনা করব, করে যেখানে আমরা একমত হব সেইটা আমরা রেটিফাই করব। জুলাই সনদে স্বাক্ষর করেছে বলে তো এটা আইন না। এটা আইন ততক্ষণ হবে না পার্লামেন্টে যতক্ষণ না পর্যন্ত এটা পাশ না হচ্ছে। সর্বসম্মতিক্রমে পাশ হবে। তো এখন জুলাই সনদ পর্যন্ত স্বাক্ষরে যেতেও যেটার কোনো আইনি ভিত্তি কিচ্ছু নাই, সে বাবল, সে বেলুন, ঠুস করলে ফুটা হয়ে যাওয়ার কথা, সেখানে যেতেই রাষ্ট্র কি পরিমাণ ক্যাচালের মধ্য দিয়ে গিয়েছে, যে এমন ক্যাচাল সেখানে তিন পার্টির একটা এখনো স্বাক্ষরই করে নাই, এনসিপি, অথচ তারাই প্রচার সংস্কারের প্রচারণা পক্ষে। সবচেয়ে। তো এখন বিএনপি তো রাষ্ট্র পরিচালনা করতে হবে তার। এখন যদি বলে যে আপনার ফরসে দুদকের কমিশনার নিয়োগ দিতে হবে বিরোধী দল থেকে, তো দুদকের কমিশনার নিয়োগ যদি আপনি বিরোধী দলের দেন, আজকে এনসিপি জামায়াতের ইন্ধনে সমস্ত এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের আসনের প্রার্থীদের রিটের বৈধতা চ্যালেঞ্জ করছে, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাচ্ছে, স্পষ্ট। তো তখন এই যে এনসিপিকে দিয়ে জামায়াত ইসলাম, বিএনপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, এমন কোনো হেন কেন নাই, সবার বিচারের জন্য রাস্তায় মাঠে নামবে।
বিরোধী দলের থেকে যদি, তো এখন এইভাবে তো রাষ্ট্র পরিচালনা করা যাবে না বাংলাদেশ রাষ্ট্রে। তো বিএনপি যদি সেটা না মানে, ও বিএনপি সংস্কার বিরোধী, এতগুলো মানুষ জীবন দিল, রাস্তায় কি শহীদ হলো কি বিএনপির এই ফ্যাসিস্ট সরকারের জন্য? এই যে রাজনৈতিক ক্যাচাল যেটা এত বছর, এত 18 মাস ধরে চলছে, এইটার সাময়িক বিরতি এই ইলেকশনের পর আবার নতুন করে শুরু হবে, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়। যদি না জয়যুক্ত হয়, যদি না জয়যুক্ত হয়, তখন যারা, আমি খতিব সাহেবের সাথে একমত, যদি আমার ইনসাফ, আমার নিয়ত যদি ভালো থাকে, রাষ্ট্র পরিচালনা যারা যিনি করবেন তার নিয়ত যদি ভালো থাকে, এই রাষ্ট্রের অমঙ্গল হবে না। এখন আপনি বলতে পারেন হাসিনারও তো নিয়ত ভালো ছিল, সে তো এই রাষ্ট্রের অমঙ্গল যিনি করেছে। ক্ষমতায় যাচ্ছেন তিনি তো ভাবতেই পারেন যে আমার নিয়ত ভালো। সেইখানে আমার ক্যাপ, আমার রক্ষা কবচ হলো এই যে সংস্কার প্রস্তাব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের টেলিভিশন ক্যামেরা ট্রায়ালের মধ্য দিয়ে আলোচিত হয়েছে, বিএনপি যেসব জায়গায় ওয়াদা করেছে, পাবলিকলি তাদের মুখের প্রতিশ্রুতি দিয়েছে, নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছে, এগুলো তখন তাদের অবশ্য পালন করার জন্য একটা চাপ থাকবে, এবং তারা সেটা বলবে যে ওকে ফাইন, যেইটা রাজনৈতিক দলগুলো ফায়দা নিতে পারতো হ্যাঁ ভোট জয়যুক্ত হলে, তখন আর ওই ফায়দাটা নিতে পারবে না। ওরা বলতে পারবে যে পাবলিক এটা অ্যাকসেপ্ট করে নাই। সুতরাং আমাদের যে ওয়াদা আছে, যেই রাষ্ট্র সংস্কারের ওয়াদা আমরা 2022 সাল থেকে করছি, এবং ঐক্যমত্য কমিশনেও যেটা আমরা আলোচনা করেছি, আমরা সেইটাতে এক্সিকিউট করব। কি এক্সিকিউট করব? এই রাষ্ট্র যেন ফ্যাসিবাদ না হয়, সেটাই তো মানুষের ভাবনা সংস্কার। আপনি যদি 5 বছর পর পর একটা ইলেকশন দেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আপনি যদি পুলিশকে দলীয় কর্মীর মতো আচরণ না করান, দলের পোশাক পরায় যদি পাবলিককে না পিটান, আপনি যদি আদালতকে ক্যাঙ্গারু আদালতের পরিবর্তে জনগণের আদালতে পরিণত করতে পারেন, এই 3টা বিষয় যদি মানুষ চায়, এবং যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কম থাকে, তার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার পর যদি একটি চাকরির সংস্থান পায়, এর চেয়ে বড় সংস্কার তো এই রাষ্ট্রে আমার দরকার নাই। আর বাদ বাকি সবকিছু পেরিফেরিয়াল। তো এই কাজগুলো যদি বিএনপি তো করবে বলে তারা মাঠে ঘাটে কলমে সব জায়গায় ওয়াদা করছে, যেটা তাদের 31 দফা, যে 31 দফা তাদের নির্বাচনের সনদ, তো এটা তো তারা বাস্তবায়ন করবেই। সেটা আর তখন কারোর প্রতি চাপ দিয়ে বাস্তবায়ন করতে হবে না। এই কারণেই আমি বলছি, দেশের মঙ্গলের জন্যই আল্লাহর ওয়াস্তে যদি না ভোট জয়যুক্ত হয়, এইটা আমরা সব দিক দিয়ে বেঁচে যাব। আদারওয়াইজ এই যে সংস্কারের নামে লেবু কসলানি গত 1.5 বছর আমরা দেখছি, নির্বাচনের বিরতির পর আবার একটা নতুন সেশন আমরা দেখব, এবং যেই সেশনে আমি খুবই ত্যক্ত বিরক্ত এবং আমি খুবই সন্দিহান যে কেন না ভোট বিজয়ী হলে এই লেবু কচলানি থাকবে না? না, তখন আর কোনো বাধ্যবাধকতা দিয়ে কেন থাকবে না। তখন কি এই আপনার এই না ভোট ইনকিলাব জয়যুক্ত, মঞ্চ শোনেন আমি যেটার বলি, কথা আপনি বললেন, না আমি বলি, না ভোট যেদিনই হা ভোট জয়যুক্ত হবে, সেদিনই এই পার্লামেন্টের যারা সংসদ সদস্য, তারা গণপরিষদ সদস্য হিসেবে ট্রিটেড হবে, এবং গণপরিষদ সদস্য হিসেবে তারা আইন প্রণয়নে নানান রকম কাজ করবে। না ভোট জয়যুক্ত হলো, ফিনিশ, দে আর নট গণপরিষদ সদস্য, রেগুলার পার্লামেন্ট মেম্বার। এবং আমি রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য আমার কাজটা ফ্রম দ্য ডে 1 থেকে শুরু করলাম। আর যদি না হয়, তাহলে আমাকে রাষ্ট্র নির্মাণের কাজ, পরিকল্পনার কাজ 6 মাস পর থেকে শুরু করতে হবে। এই 6 মাসে আপনি সাস্টেইন নাও করতে পারেন, যদি খেলাটা তারা ঠিক মতো খেলতে পারে। আমরা এই জায়গায় এই নির্বাচন কেন্দ্রিক বা জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক আলাপে রেগুলারলি যে বিষয়টা, বা আপনিও যেটা বললেন যে বিএনপি ক্ষমতায় এলে বা বিএনপি এলে জামাতও তো আসতে পারে, হ্যাঁ হ্যাঁ, জামাত আসতে পারে, অবশ্যই আসতে পারে। কিন্তু আমরা কি ধরেই নিচ্ছি না যে বিএনপি আসবে? এই ধরনের একটা ভাষ্য কি তৈরি হচ্ছে না সেক্ষেত্রে? দাদা, আমি তো বললাম যে পুরো সংস্কার প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে, ধরেই নেওয়া হয়েছে বিএনপি ক্ষমতায় আসবে। এখন সেটার উপর না ভিত্তি করে। ভোট বিজয়ী হলো এবং জামায়াত ক্ষমতায় এলো, না ভোট বিজয়ী হলো এবং জামায়াত ক্ষমতায় এলো। ক্ষমতায় এলো। ওইটার তো জামাত ক্ষমতা হলে, একটা কিশোর কুমারের একটা গান আছে না, বিষের আবার ভালো মন্দ কিরে যখন আমি মরতে বসেছি, তা আপনি মরবেন তো, ওইটা আপনি বিষ, ভালো বিষ খেয়ে, মানে 100% ক্যারেট গোল্ড বিষ খেয়ে মরবেন, না ওই আপনি ওই কিউটে সাপের কামড় খেয়ে মরবেন, এটা তো বিষয় না। এটা তো আপনি মরে যাবেন, মানে আপনার এই রাষ্ট্রের আর নতুন করে চাওয়া পাওয়ার কিছু থাকবে না। আমাকে নৈরাশ্যবাদী শোনাচ্ছে, যদি আমি নৈরাশ্যবাদী না, আমি সবসময় আশাবাদী মানুষ। আপনি হয়তো বলবেন যে ওরা যেভাবে বলছে, যে একবার আমাদের একটু দিয়ে দেখেন না আমরা কেমন রাষ্ট্র পরিচালনা করি। ওরা তো মধ্যপন্থার কথা বলছে এখন। এখন এটা বলতে গেলে একটু আবার অনেক বিতর্ক হবে, এটা সেটা হলো, ধরেন আমি একটা নেকড়ে, আমি যদি একটা মানুষের পোশাক পরি, তা আমার ভেতরের নেকড়ে কি চলে যাবে, না মানুষ হয়ে যাব আমি? আচ্ছা, আমার তো মানুষ হওয়ার সুযোগ নাই।
ওটা সামান্তা শারমিন খুব ভালো এক্সাম্পল দিছে আগের দিন, যে ভেড়ার পালের মধ্যে নেকড়ে কিভাবে লুকিয়ে আছে ভেড়ার চেহারা ধরে। আপনি কেন এই সিমটমগুলো কি আপনি দেখতে পাচ্ছেন না, যে নারায় তাকবীর স্লোগান দিয়ে কিভাবে মানে মাঠ দখলের রাজনীতি হচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশ রাষ্ট্রের প্রাণভ্রমরা আর্মিকে ক্ষমতার জন্য যেহেতু রেসে আর্মিকে আছে, আর্মিকে কিভাবে তারা পাচাটা কুত্তা বলে গালি দিচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন না একটা রাষ্ট্রপ্রধানের বাসাকে নিরাপদ করে তোলার জন্য কিভাবে দাবি দেওয়ার নাম করে অস্থিতিশীল করছে? আপনি কি দেখতে পাচ্ছেন না যে প্রার্থী কিভাবে হুঙ্কার দিচ্ছে যে আসলে কাউকে জিততে দিব না, ঢাকার সব আমরা দখল করব? আপনি কি দেখতে পাচ্ছেন না যে চট্টগ্রামের সূর্য দেবতা হিসেবে দাবি করছে আমাদের এখানে কারোর রুল চলবে না, আমাদের রুল চলবে? বাইরে যে আপনি বিএনপির কোন জায়গায় দেখতে পাচ্ছেন যে তারা এই ধরনের হুঙ্কার হুমকি ধামকিতে কাজ করছে? সো মর্নিং শোজ দ্য ডেইজ। তারা ক্ষমতায় যাওয়ার আগেই রাষ্ট্র কিভাবে আপনি মরবেন, কোন বিষে মরবেন, সেটা সমস্ত আয়োজন আপনি দেখে ফেলেছেন। ঢাকা 17-র যে প্রসঙ্গটা, ঢাকা 17 আসনে জামায়াত মনোনীত প্রার্থী তিনি যে অভিযোগটি করেছেন যে সেখানে তারেক রহমান প্রবেশ করতে পারছেন বা তিনি সুযোগটি পাচ্ছেন, তিনি পাচ্ছেন না, যেটার আমরা ভিডিওটা আসলে দেখেছি, একটা তর্ক দেখেছি। তো সেটা তো একজন প্রার্থী হিসেবে তিনি যদি মনে করেন যে তিনি বাধাগ্রস্ত হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, তিনি এই তর্কটা করবেন না? হ্যাঁ, হি হ্যাজ অল দ্য রাইটস টু তর্ক করার। এখন আপনি আপনাকে ওই শিক্ষায় শিক্ষিত তো হতে হবে। আপনি একজন এমপি ইলেকশন করছেন, আপনি এই গণভোটে হ্যাঁ পাশ হইলে, আপনিও যদি পাশ হন তাহলে আপনি একজন আইন প্রণেতা হবেন, গণপরিষদ সদস্য হবেন। আপনার মিলিটারি পুলিশ, মিলিটারি এস্টাবলিশমেন্টের সিকিউরিটি সম্পর্কে, যেটা আপনার কনস্টিটিউন্সির মধ্যে পড়ে, আপনার বেসিক শিক্ষাটা থাকবে না। এটা তো আপনি তাহলে কোন ভাবে আপনি এই আসনে নির্বাচন করছেন? আপনি যখনই এই আসনে নির্বাচন করবেন তখন আপনার কনস্টিটিউশন সাথে ভাগ করতে হবে, স্টাডি করতে হবে যে আমার এখানে 4টা বস্তি আছে, কড়াইল, ভাষানটেক, দিস। এই ভাষানটেক, কড়াইল, এদের জীবন জীবিকা চলে কিভাবে? এখানে মাদকের আশ্রয় কি? জনসংখ্যা কেমন? আমার আরেকটা ক্লাস্টার আছে যেটা হলো আপার গুলশান, লোয়ার গুলশান, বলানি, বাড়িধারা, ডিওএসএস। এখানকার মানুষের পয়সা আছে, বাংলাদেশের ইকোনমিক হাব। আপনি ভাষানটেক, কড়াইলের যেই থেরাপি ওষুধ আর এখানকার ওষুধ তো এক হবে না। ওরা খায় প্যারাসিটামল, এরা খায় টাইনোনল, আমেরিকা থেকে আমদানি করা ওষুধ। দুটারই কাহিনী এক। এখানেই আছে আপনার ক্যান্টনমেন্ট, যেটা বাংলাদেশের নার্ভ। এই ক্যান্টনমেন্টের ভোট, ক্যান্টনমেন্টের রুলস রেগুলেশন কি, এটা না জেনেই আপনি ইলেকশন করতে দাঁড়িয়েছেন। আপনি যদি ধরলাম আপনি জানেন না, তাহলে ইউ আর নট কোয়ালিফাইড টু রান ফর দিস সিট পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি, নট ফর দিস সিট, ফর দ্য কান্ট্রি। আর আপনি জেনেও যদি যদি আপনি তর্ক করেন যে না, মিলিটারি পুলিশ যখন বলছে আর্মস নিয়ে আমি ঢুকতে দিব না, দ্যাটস আওয়ার রুলস, ইউ শুড হ্যাভ রেসপেক্টেড দ্যাট রুলস। ওকে, আমি রুলস ভায়োলেট করব না, আমি গায়ের জোর প্রদর্শন করব না, সেটা তো না করে তিনি যা করেছেন, এটা হলো ইটস এ টপ ডিসপ্লে অফ ক্যাওয়াস, নন প্রফেশনালিজম, এবং তার পারিবারিক শিক্ষা, তার দলগত শিক্ষা, এবং অ্যাজ এ মানুষ হিসেবে সে কতটা নিচ প্রকৃতির, সব কিছু ডিসপ্লে সে একটা ভিডিওতে করে ফেলেছে। নির্বাচনের প্রসঙ্গ স্বাভাবিকভাবেই আসবে, বারবার করে আসবে। মাঝখানে আলাপের মাঝখানে আপনি একবার বললেন যে ডিপ স্টেটের বা স্টেট উইদিন স্টেট, হ্যাঁ, এই প্রসঙ্গে প্যারিসের কথা এলো, নিউ ইয়র্কের কথা হলো, এবং আসন্ন নির্বাচন ঘিরেও কিন্তু এই আলাপটা খুব জোরদার একটা আলাপ, যে বহিঃশক্তিগুলো, সেখানে যুক্তরাষ্ট্রের নাম আসছে, চীনের নাম আসছে, এবং তুরস্ক, ভারত, পাকিস্তান, এরকম নানান প্রসঙ্গ আসছে। দুই পক্ষ অর্থাৎ নির্বাচনের দৌড়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল যদি বলে বিএনপি এবং জামায়াত, বিএনপির দিকে তাক করে জামাত বলছে ভারতের সাথে একটা আঁতাত হয়েছে, বিএনপি বলছে যে জামায়াতের সাথে যুক্তরাষ্ট্রের এক ধরনের আঁতাত হয়েছে, এই ধরনের, বা জামায়াতের সাথে ভারতের আঁতাত হয়েছে, এই ধরনের বক্তব্য, একটা পাল্টাপাল্টি বক্তব্য আসছে। আসলে কতটুকু, আপনিও বললেন যে বাইরে থেকে এক ধরনের অপারেশন বা অপারেট করার প্রবণতা আছে, আসলে কতটুকু নির্বাচনের আমি ফলের যেটা বলেছি ক্ষেত্রে? সেটা কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান হোয়াট ইউ আর সেইং। আপনি বলছেন সেক্ষেত্রে তো যে ইলেকশন একটা খুবই বড় হ্যাঁ, আপনি বলছেন প্যারামিটারের যে এটা জায়গা। স্টেট টু স্টেট ইনফ্লুয়েন্স, আর আমি বলেছি যে লোকেশন বেসড ইনফ্লুয়েন্সের কথা। আমি বলছি প্যারিসে বসবাসরত কিছু অ্যানার্কিস্ট আছে, নিউ ইয়র্কে বসবাসরত অ্যানার্কিস্ট, তাদের ইনফ্লুয়েন্সের কথা, মানে এবং সেটা তারা কিভাবে হ্যাঁ, কানেক্টেড সেটা ঠিক আছে। লোকাল অ্যানার্কিস্টদের সাথে। স্টেট টু স্টেট আর ইনফ্লুয়েন্সের স্টেট টু ক্ষেত্রে স্টেট আপনি কি বলবেন? ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে দেখুন, আমার খুব মনে পড়ে একটা ঘটনা। আমি যখন 2014 সালে একবার স্টেট ইউএস এর স্টেট
ইনভাইটেশনে আমি ওদের পলিসি বোঝার জন্য কিভাবে ডেমোক্রেসি ফাংশন করে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কিভাবে কাজ করে, ইউএস ইনফ্লুয়েন্স কিভাবে কাজ করে, এগুলো নিয়ে একটা আইভিএলপি বলে একটা লিডারশিপ প্রোগ্রাম আছে ভিজিটিং, ওটা আমরা যাই। তো সেখানে আমি পেন্টাগনে এরকম একটা জায়গায় একটা প্রশ্ন করছিলাম একজনকে, টপ লিডারকে, যে আমাদের মনে হয় যে বাংলাদেশের ইলেকশনে কে জিতবে না জিতবে এটা আমেরিকা নির্ধারণ করে দেয় বলে আমাদের একটা ধারণা আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্যাট? তো উনি খুব হাসলেন এবং খুব অবাক হইলেন। হ্যাঁ, এখন যতটা অবাক এবং হাসলেন হইতে পারে যে তারা বলার চেষ্টা বুঝিয়েছিলেন যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ ম্যানিপুলেটিং তোমার লোকাল ইলেকশন অ্যান্ড হ্যান ত্যান, কিচ্ছু নাই। কিন্তু আমরা আবার অন্য জায়গায় দেখেছি পৃথিবীর নানান জায়গায় যে তাদের মুখের কথা এবং পলিসি এই রাষ্ট্র যারা চালায় তাদের মনোজগতে ব্যাপক ইনফ্লুয়েন্স তৈরি করে আর কি। সো তারা যেটা করে, তারা ভাইবটা দেয় এবং তারা মানে নিজে সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু তারা কি পছন্দ অপছন্দের একটা ভাইব দেয়, যেটার উপর এখানে মেসেজিংটা তৈরি হয়ে যায়। তো পাকিস্তানের ভাইবটা কি, যেমন পাকিস্তানে আপনি দেখবেন যে তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে শুধু আলোচনাটা করে না, যখন আলোচনাটা হয় আসিফ মনির সেনাবাহিনীর প্রধান থাকে। তো এর কথা হচ্ছে যে ওখানে গভর্নমেন্ট হচ্ছে একটা আইওয়াস, মূল আলোচনাটা হয় আসিফ মনিরের সাথে। বাংলাদেশে এটা নাই। তো বাংলাদেশেও এই আলোচনাটাকে ডিপ করার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে একজন পদ ক্রিয়েট করা হয়েছে ডক্টর ইউনূসের তরফ থেকে। তিনি যান এবং নানান জায়গায় ভাইব নিয়ে আসেন, ভাইব দেওয়ার চেষ্টা করেন। এই জাতীয় নিরাপত্তা আবার কানেক্টেড উইথ দোজ অ্যানার্কিস্ট হু লিভিং ইন প্যারিস অ্যান্ড নিউ ইয়র্ক। সো আমি যদি ডিপ স্টেট বলেন এইটাই আর কি। এখন আমি আবার জানি না, আমি নিরাপত্তা প্রতিষ্ঠান নামে কথা বলে এখান থেকে নিরাপদে বের হতে পারবো কিনা, কিন্তু দিস আর দ্য এলিগেশনস। কিন্তু মোটা দাগে যেটা হলো, যেমন এগুলা যে কিছুটা হইলেও বড় জিনিস মনে করে এরা, তার প্রমাণ হলো দেখবেন যে ও কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে কয়েকজন থার্ড ক্লাস ডিপ্লোম্যাটের কথাবার্তার অডিও নিয়ে অডিও হ্যাঁ একটা। লিক হয়ে এটা জামাতকে কুপুজি করার চেষ্টা করছে। ও আমেরিকাও বুঝে গিয়েছে জামাত ক্ষমতায় আসবে, তার মানে তারা এটা বুঝাতে চায় যে আমেরিকা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। আবার আমরা দেখলাম যে জামায়াত ইসলামের আমিরের সাথে ভারতের একটি কূটনীতিক চ্যানেল আছে, তারা কাজ করছে। তো যেটা দৃশ্যমান ছিল না, বাট এখন এটা প্রকাশিত হয়েছে। সো সেটা, এবং তারা বলছেও যে তাদের পুরো ক্যাম্পেইন ট্রেইলে আপনি দেখবেন যে জামাত ইসলামীকে আমরা কি জানি অ্যান্টি ইন্ডিয়ান একটা টিম, তাই তো? এনসিপির সাথে তাদের জোট করা এবং এনসিপি জামাতের জোট করা একটা সবচেয়ে বড় কারণ হলো যে অ্যান্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলবে, ভারত গুড়িয়ে দিবে, সেভেন সিস্টার স্বাধীন করবে, এসব নানান কথাবার্তা যেটা তাহের সাহেব বলে এসেছেন নিউ ইয়র্কে। কিন্তু আপনি পুরো ক্যাম্পেইন ট্রেলে একটা অ্যান্টি ইন্ডিয়ান কথা বলতে দেখছেন জামায়াতকে? আচ্ছা। একটা নো। ফেনীতে যে জনসভায়ও যে বলছেন যে এখানে বন্যা হয়, আমরা বাদ দিতে হইলে আমরা ভারতের সাথে আলাপ আলোচনা করে এখানে বাদ দিব। সো তারা দে আর ট্রাইং টু পুশ দ্যাট আইডিয়া টু আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া যে না, হোয়াট এভার উই ডু, আমরা তোমাদেরই একটা পাপেট হিসেবে থাকবো। এখন বিএনপি বলছে যে ওকে, উই আর নট উইথ ফ্রেন্ডস টু অল, এনিমি টু নান, আমরা সবার সাথেই। এখন ভারত ক্লিন মেসেজ দিচ্ছে বিএনপিকে যে ধরেন বেগম খালেদা জিয়ার জানা যায় তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে। শুধু তাই না, তাদের পার্লামেন্টে বেগম জিয়ার জন্য তারা শোক প্রস্তাব আনছে এই কয়েকদিন আগেও। সো দিস আর কনস্ট্যান্ট মেসেজ যে ভারত এখানে কেমন চায়। প্রতি উত্তরে বিএনপি কি বলছে, ভারতের সবকিছু মেনে নেওয়ার কথা বলছে কিনা। তারেক রহমান বিবিসিতে ইন্টারভিউতে বলছে যে না, আমার পাবলিক চায় আমি তাদের সাথে সম্পর্ক শীতল রাখি, আমি এটাকে উষ্ণতা নিতে পারবো না। কিন্তু আবার তারেক রহমান বলছে যে আমাদের তো পররাষ্ট্রনীতি হওয়া উচিত যে বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ আমার স্বার্থটা দেখে আগে আমার যার সাথে আমার ব্যবসা করা দরকার আমি তার সাথেই ব্যবসা করব। সো ইটস ওপেন অ্যান্ড ক্লিন, এখানে কারোর মন জুগিয়ে চলার জন্য কোনো চেষ্টা নাই, যেটা আমরা দেখতে পাচ্ছি অন্য দলের তরফ থেকে, কারণ তারা বিশ্বাস করে যে মন জুগিয়ে চললে কিছু ফলাফল পাওয়া যায়। এখন কিছু ফলাফল যে পাওয়া যাবে না তা তো না, অবশ্যই পাওয়া যেতে পারে, কিন্তু ওই ফলাফলটা তারা ওই রকম ক্লিন ইনস্ট্রাকশন, ক্লিন প্রতিশ্রুতি তারা পাচ্ছে কিনা সেটা তো কেবল নিরাপত্তা উপদেষ্টা বলতে পারবেন ভালো, এবং জামায়াত ইসলাম বলতে পারবেন ভালো, কিংবা অন্য দল বলতে পারবেন ভালো। আমাদের জায়গা থেকে যেহেতু এটা এতই ডিপ, গভীরে, এত নিচে যে সাঁতার কাটার মানে খুব ক্যাপাসিটি আমাদের নেই আর কি। ওটা যারা ওখানে কাটে ডিপ স্টেটেই তারা বলতে পারবে ভালো হোয়াটস গোয়িং অন। কিন্তু আপনাকে দেখতে হবে যে পিপল সভরেন, মানুষের ইচ্ছাটাই সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে কার্যকরী ভার্ডিক্ট। তারা যদি ম্যাসিভ আকারে
ভোট প্রদান করে এবং তারা রায় প্রদান করে যে না, আমি বাংলাদেশের পক্ষে, আমি আমার সবরিনিটির পক্ষে, তাহলে এই ডিপ স্টেট বলেন আর কত আড়ালে আড়ালে যোগাযোগ কোনো কিছুই তো কাজ করে না, তাই না? আর কাজ করে আপনি কয়েকদিন হয়তো রাখতে পারবেন, কিন্তু সেটা হজম করতে পারবেন না যদি ব্যতয় হয়, পাবলিক ভার্ডিক্টের, সবরিনিটির ভার্ডিক্ট হয়। এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে, সেটা হলো যে জাতীয় নির্বাচন সামনে রেখে বিশেষত যে এই যে চারটে বিশ্ববিদ্যালয়ে যেই সংসদ নির্বাচন হলো, শিক্ষার্থী সংসদ নির্বাচন, সেখানে বিএনপির যে উইং ছাত্রদল, হ্যাঁ উইং বলতে হচ্ছে একদম ঘনিষ্ঠ বা এটা হ্যাঁ, স্টুডেন্ট উইং হ্যাঁ স্টুডেন্ট উইং, সেটা হচ্ছে সেভাবে পারফর্ম করতে পারে পারফর্ম নাই। করতে পারলো না। হ্যাঁ। বিপরীতে ছাত্র শিবির তারা পারফর্ম করলো ঠিক একই ধরনের, এবং এটা নিয়ে ওই ইলেকশনগুলো নিয়ে নানা ধরনের অভিযোগও আছে, অভিযোগ উঠেছে বিভিন্ন ছাত্র দলের তরফ থেকে উঠেছে বা প্রতিযোগী অন্যান্য অংশ থেকেও এসেছে। বলা হচ্ছে যে একই মডেলে জাতীয় নির্বাচন হবে এবং সেখানে আসলে জামায়াত ইসলামী ঠিক একইভাবে উইন হয়তো নিয়ে আসবে। তো এই যে একই মডেলে হওয়া, সেক্ষেত্রে আসলে 5 আগস্টের পরে আমাদের বা যদি এই ধরনের শঙ্কা যেহেতু মাঠে এখনো হাজির, অন্তর্বর্তী সরকারের একটা লম্বা পিরিয়ড কিন্তু পার হলো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে এই শঙ্কাটা থেকে যাওয়ার মধ্যে এটা আসলে কি অর্থ বহন করে? 5 আগস্টের পরে আসলে অর্জনটা কি তাহলে? না এখন মডেলের নির্বাচন অর্থে হলো যে ওই নির্বাচনগুলো তো কিছুটা হলেও বিতর্কিত ছিল এবং সেখানে যেই প্রক্রিয়ায় ভোট প্রদান করা হয়েছে অমোচনীয় কালীকে মোচনীয় ছিল। পরীক্ষক, নিয়ন্ত্রক, পর্যবেক্ষক ব্যাপক আকারে তারা একটা রাজনৈতিক দলের মতদর্শ লোকজন ছিল এবং তারা প্রার্থীদেরকে নানা রকম প্রেফারেন্স এবং সুবিধা প্রিভিলেজ দিয়েছে। ভোট আর যে স্লিপ সেটা নীলক্ষেতে অরক্ষিতভাবে ছাপানো হয়েছে, এসব নানান এলিগেশনস ছিল। এখন আপনাকে দেখতে হবে যে যারা ভাবছে চাকসুর ইলেকশনের রেজাল্ট রিফ্লেক্ট হবে ইলেকশনে, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তাদের কাছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে টোটাল ছাত্র সংখ্যা 22,000 থাকে। তা ধরেন পুরো বাংলাদেশে 20 কোটি মানুষ, আপনি 22,000 স্টুডেন্টের প্রত্যেককে আপনি করে একটা করে ফ্যান দিতে পারবেন, তার একটা করে টিউশনি দিতে পারবেন। এটাকে বলে আমি ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে সব মানুষ রেশন খায়, যারা বসবাস করে তাদেরকে রেশন দিতে পারবেন আপনি। 20,000 মানুষকে আপনি রেশন দিতে পারছেন, আপনার প্রতি লয়াল তৈরি করতে পারছেন। আপনি 20 কোটি মানুষকে রেশন দিতে পেরেছেন কিনা, লয়াল তৈরি করতে পেরেছেন কিনা? 20,000 মানুষ আপনার এটা কি একটা পার্টিকুলার এডুকেশন পাচ্ছে একটা জায়গায় থেকে, মগজ ধোলাইয়ের সমস্ত কার্যক্রম আপনি তাদের তালিম দিতে পারছেন, পাঠচক্র করতে পারছেন, মসজিদে নিয়ে যেতে পারছেন। আপনার 20 কোটি মানুষের মধ্যে কয়জনকে আপনি তালিম দিতে পারছেন, পাঠচক্রে নিতে পারছেন, মসজিদে নিতে পারছেন? ডেমোগ্রাফি তো আপনাকে দেখতে হবে, তাই না? তো সেই জায়গায় যারা মনে করছেন যে এইটার রিফ্লেকশন ওখানেও হবে, ক্যান্টনমেন্টের সোশ্যাল ওয়েলফেয়ার পলিটিক্স কখনো ক্যান্টনমেন্টের বাইরে হয় না। সেটা যদি হতো তাহলে আম, সমস্ত বাংলাদেশ এটাকে কি বলে, এবং তারা এটা করতেও পারবে না। করতে পারলে তারা পুরো বাংলাদেশ ব্যাংকের সমস্ত বাংলাদেশ ব্যাংকের কে তারা ইসলামী ব্যাংক বানিয়ে ফেলতে পারতো। সেটা হয় নাই তারা। হ্যাঁ, সুতরাং সবচেয়ে বড় যুক্তি হলো যে এই যুক্তিটাই তাদেরকে নির্বাচনে ধরে রেখেছে। আই সি ইজ এ পজিটিভ থিংস বিকজ তাদের পেছনে যদি এই যুক্তি না থাকতো তাহলে আজকে মাঠের যে অবস্থা তাতে তারা নির্বাচনটা থেকে পালিয়ে যেত এবং নির্বাচন পালিয়ে গেলে এই দেশ দীর্ঘমেয়াদী একটা অস্থিতিশীলতায় পড়তো। এখনো যেহেতু তারা ভাবছে যে আমরা জয় পেতে পারি, সুতরাং তারা রেসে আছে এবং তারা যে জয়ী হয়ে আসতে বিএনপির পারে। পক্ষ থেকে কিন্তু একটা খুব কনসার্ন তোলা হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন বক্তব্যে এসেছে, সেটা হচ্ছে প্রশাসন এবং পুলিশ যারা হচ্ছে আসলে নির্বাচনের কেন্দ্রগুলোতে নিরাপত্তা দেবে এবং হচ্ছে টোটাল ভোট গণনা পর্যন্ত এক ধরনেরই থাকবে, আবার পোস্টাল ব্যালট নিয়ে এক ধরনের আলোচনা আছে। এই সব কিছু মিলিয়ে এক ধরনের এটা বলা যায় যে কনস্পিরেসি থিওরি, ওভাবেও বলা যায় যে জামাত হয়তো এগুলোকে ব্যবহার করে প্রশাসনে তাদের যে হোল্ড বা তারা যে প্রভাব, সেই প্রভাবগুলো খাটিয়ে তারা হয়তো এটা করতে পারবে বা করবে। এটা একটা। জামাতের দিক থেকে আবার বলা হচ্ছে যে জামাতের প্রতি মানুষের আকর্ষণ আগের তুলনায় অনেক বেড়েছে। এটা জামাতের জায়গা। তো সেই জায়গায় আসলে ইলেকশনে আমি এর আগেও এই প্রশ্নটি আসলে তুলেছি যে নির্বাচনে বিএনপি
বিজয়ী হয়ে বের হয়ে আসবে, এই স্থির সিদ্ধান্তের পেছনের কারণটা কি আসলে? মানে বিএনপি কেন ভাবছে যে তারা বিজয়ী হয়ে বেরিয়ে আসতে পারবে, তাই তো? ওয়ারাস জামাতের এত কিছু অ্যাক্টিভ, সেখানে বিএনপি কেন বেরিয়ে আসতে পারবে, তাই তো? এটারও সবচেয়ে বড় কারণ হলো মানুষ। আপনার সভরেন জনগোষ্ঠী। আপনাকে দেখতে হবে যে এটার যে স্কেল অফ পার্টিসিপেশন ইনটু দ্য পলিটিক্যাল প্রসেস। আপনি জামায়াতের পলিটিক্যাল প্রসেসটা কি? বাড়ি বাড়ি যাবেন, 3জন 5জন করে বুঝাবেন, বুকে একটা কোরআন শরীফ রাখবেন, জামার উপর দিয়ে বলবেন আমার বুকে হাত রেখে বলেন আমাকে ভোটটা দিবেন। তা আপনি ইতস্তত করতে করতে বললেন বুকে হাতটা দিলাম, ওকে ফাইন। হাত ছড়ায় পরে বলবো আপনি কিন্তু আমার কোরআন শরীফের মধ্যে হাত রাখছে, এটা কিন্তু ভায়োলেট করতে পারবেন না। মানুষ তখন আমি কি করলাম, আমি তো না জেনে, আমি তো জেনে আর কোরআন শরীফের উপর হাত দেই নাই, তাই না? আর আপনি বাড়ি বাড়ি যাবেন, যে মৃত ভোটারদের আইডি কার্ড নেবেন, এনআইডি নেবেন, নিয়ে ওর ঠিকানায় বিকাশ করবেন, বিকাশ পাঠাবেন। আমি অলরেডি জানি অনেক মানুষের মোবাইলে বিকাশ চলে গিয়েছে। অনেক জায়গায় আমি এটাও জানি, তারা বলছেন যে আপনি যদি বিএনপিকে ভোট দেন এবং নাকে ভোট দেন, তাহলে বিএনপি ওই ভোটটা পাবে না, ওই ভোট বাতিল হয়ে যাবে। সুতরাং আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। সো এগুলো ট্রিক্স, প্রচার প্রচারণা, এটা হলো জামায়াতীয় স্টাইল। আর বিএনপির স্টাইল কি? তারা বিগ শোডাউন, বিগ পাবলিক পার্টিসিপেশন, লুকোচুরির কিছু নাই, যাবে এবং তার শক্তিমত্তা দেখাবে। তো এটা হলো তাদের অবস্থান, এবং এগুলো আপনি দেখবেনও যে বার্সাই থেকে জনসভার যে আকার এবং সমাবেশের যে আকার দেখলে বুঝবেন যে জনসম্পৃক্ততা কোথায় বেশি, মানুষ কোথায় ছুটছে, কোথায় মোমেন্টাম তৈরি হচ্ছে, কোথায় ক্রেজ তৈরি হচ্ছে। সো এইসবের উপর ভিত্তি করে বিএনপি কনফিডেন্ট যে না, তারা যেহেতু এত বছর নির্বাচন করেছে এবং 300 আসনেই প্রার্থী কোনো না কোনোভাবে তাদের সুপারস্টার প্রার্থী, ওয়ারাস জামাতের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী ছিল না। সেখানে তারা এমন এমন মানুষকে প্রার্থিতায় আনছে যাদের না আছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, না আছে জনগণের সাথে তাদের কানেকশন, না আছে তাদের ভিশন, না আছে তাদের পলিসি, না আছে তাদের মিশন। আচ্ছা আপনি বলেন তো, আমির হামজা যে সারা জীবন মিথ্যা কথা বলে ওয়াজ করছে, ইসলামের অপব্যাখ্যা দিয়েছে, গোলাম আজমের ছেলে পর্যন্ত তারা মোনাফেক বলছে, এগুলো কি আইন করবে আমার জন্য? আমি তো আমির হামজার একটার নাম বললাম, ভুরি ভুরি এরকম। তো এদের তো রাজনীতি করার অধিকার নেই, মানে অধিকার বলছি আমি, অভিজ্ঞতা নেই। অধিকার বললে এটা ভুল হয়ে যায়। অধিকার সবারই। হ্যাঁ, অধিকার সবারই, অভিজ্ঞতা নেই। তো এখন তাদের জয়ী হয়ে আসার একটাই যুক্তি, যেহেতু মানুষ, বাংলাদেশের 90% মানুষ ধর্মপ্রাণ, এবং জান্নাতের টিকিট বিক্রি করার ওয়াদা, ওই যে বুকে হাত রেখে পরে বলা কোরআন শরীফে হাত রেখে, এগুলা হচ্ছে যে তাদের একমাত্র বিষয়। এবং যেহেতু বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তো তারা ভাবছে যে মুসলিম জনগোষ্ঠী ইসলামিক দল হিসেবে তাদেরকে ভার্ডিক্ট দিবে। কিন্তু আজকে আমি আলোচনা মনে হয় শেষের দিকে আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে হেফাজতের আমির, হেফাজত হচ্ছে বাংলাদেশের ইয়েদের সবচেয়ে, এটাকে কি বলে, মুরব্বী সংগঠন, স্পষ্ট করে বলেছেন যে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া হারাম। স্পষ্ট করে অবস্থান নিয়েছেন, জামায়াত ইসলামীকে ভোট দেওয়া হারাম। 90% মুসলিম রাষ্ট্রের যেই ভরসা তিনি করছেন, সেই 90% মুসলিম রাষ্ট্রের অনেকগুলো উইং আমরা দেখতে পাচ্ছি। ইসলামী আন্দোলন বলছে এরা মোনাফেক, এরা হারাম। হেফাজত বলছে এরা মোনাফেক, এরা হারাম। তো সেই জায়গায় জামাত ইসলামী কিভাবে বেরিয়ে আসবে, সেটাই তো আমার সবচেয়ে বড় প্রশ্ন। জামাত ইসলামী অবশ্য এই পিরিয়ডে একটুখানি কিছুদিন ধরেই একটা বিতর্কে, নারী ইস্যুতে বিশেষত বিতর্কে জড়িয়ে গেছে। জামায়াতের আমিরের এই সম্পর্কিত একটা বক্তব্য এক্স হ্যান্ডেলে যাওয়া গেল, সেটা হ্যাক হয়েছে বলে পরে হচ্ছে এক ধরনের ভাষ্য এলো দলটির পক্ষ থেকে। কিন্তু এবং হ্যাকের সঙ্গে জড়িত অভিযোগে এবং একজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো। পরে আবার আমরা বিবৃতি পেলাম পুলিশের, আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যে এই ধরনের কোনো প্রমাণ আসলে তাদের হাতে নেই। এই সব মিলিয়ে আসলে একটা ঘটনা ঘটলো এবং নারী ইস্যুটা বারবারই ঘুরে আসছে। রেপের প্রসঙ্গে তিনি রিসেন্ট একটি বক্তব্য দিয়েছেন।
এবং সেটা নিয়েও বিতর্ক হচ্ছে। এটা গত ২ দিন ধরে এটা নিয়ে বিতর্ক চলছে। বা আপনি শুরুতেই যেটা বললেন যে কর্মজীবী নারী মাত্রই হচ্ছে বেশ্যা বা এই ধরনের এক ধরনের ভাষ্য তৈরি করার চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমাদের এই সামনের যে দিনগুলো বা আগামী যেই গভর্নমেন্ট আসছে সেটা যদি বিএনপিও যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে এই আ ভাষ্যগুলো বা আপনি যেটা বলছেন যে গণভোটে হ্যাঁ বিজয়ী হলো, আমি ধরে নিলাম হ্যাঁ বিজয়ী হলো এবং হচ্ছে বিএনপি ক্ষমতায় এলো। সেক্ষেত্রে এক ধরনের তো আপনি বললেন যে একটা অস্থিরতা বা একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের নারীদের অবস্থাটা আসলে কি হতে পারে? আর জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসেন তাহলে তো তিনি তো বলছেনই। জামাত তো তার অবস্থান তো পরিষ্কার করেই রেখেছেন। তো এই জায়গাটাতে আসলে বাংলাদেশের নারী মানে আ অর্ধেকের আ হুম, হুম। অর্ধেক দেশের জনগোষ্ঠীর। তো এইটা পরিস্থিতিটা কি হতে পারে নারীদের ইস্যুতে? এখন খুব হাইপোথেটিক্যাল বলা মুশকিল বা কি হতে বিএনপিও পারে। কিন্তু আসলে বিএনপি বক্তব্য দিচ্ছে কিন্তু আমি যদি প্রার্থিতার জায়গায় যাই হুম। যে মাত্র খুব বেশি নারী প্রার্থীকে নারী তারা সামনে প্রার্থী আনতে পারেনি। পারেনি। হ্যাঁ, এখন আপনাকে দেখতে হবে যে ওই নানান রকম জোট এবং ভোটের সমীকরণে অনেকেই বাদ পড়ে গিয়েছেন। যেটা এনসিপিও তো চেয়েছিল অনেকগুলো নারীকে তারা সামনে রাখবে। কিন্তু সব নারী দেখা গেল তাদের থেকে বেরিয়ে গেল যে না তোমরা আমার জামাতের সাথে জোটে আমরা নিজেদেরকে বিকিয়ে দিব না। সুতরাং তাদেরও ওইভাবে নারী দিতে পারে নাই। আর জামাতের সুযোগ থাকলেও তারা দিতে পারে নাই। কারণ তারা বলে আমাদের অনেক নারী ৪৩% নারী। কিন্তু তাদের তো কোনো কমিটিই পাবলিক করে নাই সারা জীবন কোনোদিন। তো উনি ৪৩ ভাগ হোক আর ১৫০ ভাগ হোক, উনি তো বলতেই পারেন এইটা। আমার তো জাজ করার কোনো সুবিধা নাই। কেউ যদি বলে, ধরেন আমি বলি আমার মাথায় ২,৯৩,টা চুল আছে। তো আপনি বললেন না এটা বেসম্ভব। তাহলে তো তুই গোন তাহলে। গুনবে কে? হ্যাঁ? তো গোনার তো সুযোগ নাই। ওনাদের গুপ্ত রাজনীতি। কোনোদিন কেউ সামনে নিয়ে আসবে না। কে ওনাদের নেতা, কে ওনাদের ৪৩% যে নারী, এটা যদি ৯৩% বলে আমাদের তো জাজ করার কোনো সুযোগ নাই, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বলছিল তোমার গত ১৭ বছরে তোমার শিবিরের কমিটিতে কে ছিল আমরা দেখতে চাই, একটু ওপেন করো। তারা ওপেন করে নাই, কারণ ওপেন করলে বোঝা যাবে যে দেখা যাবে সব এখন বিএনপির কয়েকজন বড় নেতা হয়ে বসে আছে, কয়েকজন মানে নানান আওয়ামী লীগের নেতা পালায় গেছে। তো এটাই হচ্ছে তাদের রাজনীতি। সো এই জায়গায় নারীদের অবস্থান কি হবে এটা খুব খুবই হাইপোথেটিক্যাল বলাটা বা ৫ অন্যায় হবে। আগস্টের পর আসলে নারীর পরিসরটা কি সংকুচিত হলো কিনা? আপনি কি অবশ্যই দেখেন? সংকুচিত হয়েছে, নারীর পরিষদ সংকুচিত হয়েছে, নারীকে নিগৃহীত হতে হচ্ছে, নারীর নানান জায়গায় আপনি নারীকে এবং সাংস্কৃতিক গণকর্মীদেরকে তাদেরকে তাদের উপর নির্যাতন হয়েছে সামগ্রিকভাবে। ৫ আগস্টের পরেই যেটা হয়েছিল যে না তার মোরাল পুলিশিং তৈরি হওয়া, না কক্সবাজারে নারীদেরকে পেটানো, নৌকার মধ্যে নারীদেরকে পেটানো, এগুলো আমরা যেগুলো দেখছি, এই দেখার বাইরে যেগুলো ঘটছে অগণিত বিষয় ঘটছে সেখানে এটা আরো হাজার গুণে বাড়বে বলেই আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু যদি জামায়াতে ইসলাম জয়ী হয়, বাংলাদেশের নারীদেরকে একেবারেই ঘরে ঢুকাতে পারবে, ঢুকে যাবে, আমি মনে করি না। এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। এখানে যদি কেউ কারোর স্বাধীনতা হরণ করতে চায় সে নিজে বিলীন হয়ে যাবে, কিন্তু স্বাধীনতা টিকে থাকবে। একই কনটেক্সটে আরেকটা আমি একদমই ছোট করে জানতে চাইবো। একই কনটেক্সটে আরেকটা ইস্যু আসছে সেটা হচ্ছে যে অন্য ধর্মের বা অন্য জাতির যেই ভাষাভিত্তিক বলি বা জাতিগত বলি, এই যে মানুষগুলো তাদের জায়গায় এক ধরনের তাদের দিক থেকে এক ধরনের আশঙ্কা বা এক ধরনের ভীতির পরিবেশ আছে বলে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে নির্বাচনের আগে আগে ভোট নিয়েও তাদেরকে এক ধরনের ভয় প্রদর্শন করা হচ্ছে। ২ তরফ থেকে বিএনপির তরফ থেকেও অভিযোগটা আসছে, জামাতের দিক থেকেও অভিযোগটা আসছে। এরকম নানামাত্রিক অভিযোগগুলো আমরা পাচ্ছি। এমনকি তারা হচ্ছে অন দ্য রেকর্ড তারা এই স্পিচও দিতে রাজি নন। যে কারণে বিষয়গুলো আসলে চাপাও পড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো এই জায়গাটার আসলে কি ধরনের সিচুয়েশন হতে পারে? এখন এটার আমি খুব একটা ভালো ব্যাখ্যা দেই, মানে খুব বেশি ব্যাখ্যা ওরা কি আচরণ করবে, কারণ আমরা সোফার একটা জায়গা তো স্বীকার করতেই হবে জামায়াত ইসলামী তাদের কট্টর ডানপন্থা থেকে অ্যাটলিস্ট আপাতত মুনাফেকি করে হলেও মানুষকে দেখানোর জন্য হলেও তারা মধ্যম পন্থায় কথাবার্তা বলছে, রাজনীতি করছে। যেই জামাত ইসলামী হওয়ার জন্য নাকি অনেক বইপত্র পড়া লাগতো, রোকন টোকন হওয়ার জন্য, না রোকন না হলে নাকি জামাত ইসলামী প্রার্থী হওয়া যাবে না, সেই জামাত ইসলামী একজন হিন্দুকে মনোনয়ন দিচ্ছে। তো সেই জায়গাগুলোতে আমরা কিছু জিনিস দেখছি এবং তারা যেই নির্বাচনী থিম সং টং যাই কিছু দিছে সেখানে দেখলাম যে ইনক্লুসিভিটিটাকে তারা খুব ফোকাস করছে, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে দেশ। এখন তাদের শাসন আমলে সংখ্যালঘুর অধিকার কেমন হবে সেটা যদি প্রশ্ন করা হয় তাহলে ধরুন
তাদের শাসনামল হোক বা ধরুন বিএনপি এলো বা আপনি যেটাই হোক। আমাদের গ্রামে আপনার সুন্দর পরিপাটি একটা বাগান বাড়ি আছে এই গাজীপুরের রিসোর্টে, আপনি এখানে বসবাস করে অভ্যস্ত, আপনি এটার দোকানপাট জানেন, আপনি এটা যান এখানে সেখানে খান, আপনার যে জীবন। আচ্ছা ধরেন সুন্দরবনে আপনাকে সুন্দর একটা ঘর তৈরি করে দেওয়া হলো, বলা হলো যে আপনি এখন এখান থেকে থাকবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো বাঘ কি আপনি কি মানে বাঘের ভয় ছাড়া নির্ঘুম রাত কাটাতে পারবেন যদি আপনি যদি সুন্দরবনে ঘর করে দেওয়া হয় আপনার? আমি তো আপনার সব সিকিউর করে দিলাম, কোনো সমস্যা নাই। আপনি নির্ঘুম ঘুমাইতে পারবেন কিনা সুন্দরবনের অভ্যন্তরে? না, কঠিন একটা ব্যাপার। সো জামায়াত ইসলামী উইদাউট জামায়াত ইসলামীর গভর্নমেন্ট, আপনি যে এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা অভ্যস্ত, আর জামাত ইসলামী যখন আপনি জামাত ইসলামীর দেশে আপনি বসবাস করছেন, আপনার ঘর যতই সিকিউর হোক, যতই আপনি প্রত্যাশা পান, যতই আপনি প্রতিশ্রুতি পান, আপনার ঘুম আসবে না আপনার। একটা অভিযোগ আছে আপনাকে নিয়ে, সেটা সোশ্যাল প্ল্যাটফর্মেই আছে, সেটা হচ্ছে আপনি বিএনপির হয়ে জামাত বিরোধী প্রচার চালাচ্ছেন বলে একটা অভিযোগ আছে। আপনি বিভিন্ন সময়ে বলছেন যে আমি বিএনপির কেউ নাই। তো এইটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি আসলে খণ্ডন করবেন কিভাবে? ওকে ওয়েল, আমি জানি না আমি এত বড় মানুষ কিনা যে আমার আমি কার হয়ে কথা বলছি সেটাও একটা বিবেচ্য বিষয় কিনা, কিন্তু আমি খুব স্পষ্ট মানুষ। আমি আম, এটা চ্যালেঞ্জ করার কিছু নাই এবং এইটা নিজে সাফাই গাওয়ারও কিছু নাই। আমি তো না কেউ, আমার কোন পদ আছে বিএনপিতে বলেন? আমি যদি বিএনপির কোনো পদধারী হয়ে থাকি তাহলে তো আমাকে দলের যে অবস্থান সেটাই তো আমাকে বলতে হবে, সেটা বিদ ব্যাখ্যা আমাকে মেনে নিতে হবে, পার্টির প্রতি লয়াল থাকতে হবে। আমার যদি কোনো পদ থেকে থাকে, আমার যদি কোনোদিন পদ হয়, তখন আমি এগুলো করব। আমি পার্টির অবস্থান মেনে নিব, লয়াল থাকব, দল যেটা বলবে সেটাই আমি বলবো মুখ দিয়ে। কিন্তু আমার তো কোনো পদ নেই, সুতরাং আমি স্বাধীন। আমি বাংলাদেশের জন্য যেটা মঙ্গল সেটাই কেবল বলি। এবং আপনার কি মনে হয় যে আমি যাই বলছি সেটাই বিএনপির অবস্থান হচ্ছে? না, অ্যাবসলিউটলি নট। বিএনপির পক্ষে যাচ্ছে হয়তো। বিএনপির পক্ষে যাচ্ছে কারণ বিএনপির পক্ষটাই আপাতত বাংলাদেশের পক্ষ বলে আমি মনে করি। আমার এই রাষ্ট্র যদি আপনি মধ্যপন্থায় রাখতে চান, এই রাষ্ট্র যদি একজন হিন্দুর যে অধিকার, মুসলিমের যে অধিকার, সম অধিকার নিশ্চিত করতে চান, এই রাষ্ট্রে যদি নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে চান, এই রাষ্ট্রে একজন সাংস্কৃতিক কর্মীর অধিকার যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, এই রাষ্ট্র যেই জনযুদ্ধের ভিত্তির উপর দাঁড়িয়ে একাত্তরকে যদি আপনি সুরক্ষা দিতে চান, জিয়াউর রহমান একাত্তরের ঘোষক, জিয়াউর রহমান সবচেয়ে বড় অনেক বড় মুক্তিযোদ্ধা, এর কোনোটাই যদি এবং নবী করিমের রসুল সাল্লাহ সাল্লাম বর্ণিত মধ্যপন্থার সর্বোত্তম পন্থা হিসেবে যদি আপনি কোনো একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চান, ভারতের সাথে যুদ্ধদেহী উন্মাদনার পরিবর্তে বন্ধুত্বসুলভ এবং চোখে চোখ রেখে দুই দেশের রাষ্ট্রের জন্য বেনিফিটেড আপনি পররাষ্ট্রনীতি ঘোষণা করতে চান, আপনি বলেন আমাকে যে আমি এখন কার পক্ষে বয়ান তৈরি করব। এনসিপিও তো হতে পারতো। এনসিপিও তো হচ্ছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চেয়েছে, মধ্যপন্থার কথা বলেছে, এটার একটা জন্য একটা অন্তর্ভুক্তিমূলক সোসাইটির কথা বলেছে। এইটার জন্য আমি আমার কথা না বলে আমি মাহফুজ আলমের কথা দিয়ে আমি শেষ করি কথাটা। সেটা হলো উই ডোন্ট নিড এনি মোর মৌদুদি প্রক্সি মৌদুদি পলিটিক্যাল পার্টিস ইন বাংলাদেশ। Okay. সো এনসিপি is another form of proxy Modudi party. AB party, another form of proxy Modudi party. And Ab Bangladesh, another form of another proxy Modudi party. এলডিপির ক্ষেত্রে LDPর ক্ষেত্রে they are gone case. It's a valueless. LD এগুলোর কোনো আমি বিষয় নেই। একদম শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে বা এই ধরনের হিটেড পলিটিক্যাল ইস্যুগুলোতে যখন আপনি সক্রিয় মতামত সক্রিয়ভাবে আপনি তুলে ধরছেন এবং আপনি পরিচয়ে বলুন বা আপনার গড়ে ওঠা বলুন, আপনার দেখার চোখ বলুন, এই সব কিছু মিলে আপনার সবচেয়ে বড় পরিচয় আরেকটি হচ্ছে সাংবাদিকতা। হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের সক্রিয়তা কোনোভাবে সাংবাদিকতার প্র্যাকটিসটাকে ক্ষুণ্ণ করে কিনা? না, সাংবাদিকতার প্র্যাকটিস ক্ষুণ্ণ করে না। এই কারণে বলছি, আমি যখন এই কথাগুলো বলছি তখন আমি স্পষ্ট করে বলছি যে আই এম নট প্রাতিষ্ঠানিক সাংবাদিক। ওকে। সাংবাদিক হিসেবে যে বর্ন
সে সারা জীবনই সাংবাদিক। কিন্তু আমি বলছি না আমি কোনো প্রতিষ্ঠানের সাংবাদিক, আমার কোনো প্রাতিষ্ঠানিক চাকরি নেই। যতদিন পর্যন্ত আমি প্রাতিষ্ঠানিক চাকরি করেছি ততদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন নিয়ম নীতি মেনে আমি এখন কথা এটা বলেছি। যে প্রিভিয়াস কোশ্চেনের লেজ ধরে যদি আমি আসি হ্যাঁ। যে যে অভিযোগটা আসছে যে জামাত বিরোধিতা আসলে হচ্ছে আপনার বিএনপির প্রতি আপনি মোর লয়াল, এই ধরনের একটা অভিযোগ যে উঠছে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার বিভিন্ন ভাষ্য যখন আপনি তুলে ধরছেন, সেটা সোশ্যাল প্ল্যাটফর্ম হোক বা বিভিন্ন সংবাদ মাধ্যমে কলামের মধ্য দিয়ে হোক, যেটার মধ্য দিয়েই হোক না কেন, সেক্ষেত্রে এইটার বিশ্বাসযোগ্যতার জায়গা, সাংবাদিক হিসেবে যে বিশ্বাসযোগ্যতা, যে নন বায়াস যেই journalism, সেই সেটা জায়গাটাকে হচ্ছে কিনা? সেই জায়গাটাকে কি প্রশ্নবিদ্ধ করে না? আমি বললাম তো যে সেটা হলো যে আপনাকে এটার সবচেয়ে বড় উত্তরটা আমি দেই। সবচেয়ে বড় উত্তরটা হলো যে আহ, সাংবাদিকরা সবসময় যুগে যুগে রাষ্ট্র কিভাবে চলবে তার গতিপথ নির্ধারণ করেছে। সাংবাদিক হচ্ছে অপিনিয়ন লিডার। এখন সব সাংবাদিক অপিনিয়ন লিডার হিসেবে আল্লাহ তালা তৈরি করেন না। কিছু কিছু সাংবাদিককে আল্লাহ তালা অপিনিয়ন লিডার হিসেবে স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন। যেমন সাংবাদিক তাফাজ্জল হোসেন মানিক মিয়া, ওনাকে ওনার অ্যাসাইনমেন্ট ছিল বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হইতে পারে, সেটা স্বপ্নটা শেখ মুজিবুর রহমানের মাথায় ঢুকিয়ে দেওয়া। বাংলাদেশ রাষ্ট্র হয়ে গিয়েছে। থিওডর হার্টজেল নামক একজন সাংবাদিক ছিলেন। ইহুদিরা যখন নিগৃহীত তখন তার মাথায় ঢুকেছিল যে দেশে দেশে ইহুদিরা নিগৃহীত হতে জন্মায়নি, তার একটা নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা দরকার। সেইটা সে তার লেখনী বক্তার মধ্য দিয়ে পলিটিশিয়ানদের মাথায় ঢুকিয়েছে। যুক্তরাষ্ট্রের সাংবাদিক বলেন টাকার কালসন, জেক ট্যাপার, র্যাশেল ম্যাডো, ইউ নেম ইট, তারা কিন্তু নিরপেক্ষ সাংবাদিকতা করে না। তাদের একটা পক্ষ আছে, তারা মনে করে যে আমার এই রাষ্ট্র চলার জন্য, কনজারভেটিজমকে বাঁচিয়ে রাখার জন্য, টাকার কালসন যেমন বলে যে এটাই আমার পন্থা। এই কিছুদিন আগে চার্লি কাক বক্তা, সে তো একটা পন্থার জন্য তার মতাদর্শ তৈরি করছিল। অন্যদিকে জেক ট্যাপার, রেশেল ম্যাডো মনে করে না, লিবার্টারিয়ান পলিটিক্স শুড বি দ্য রুলস, কি বলে, ওয়ে অফ রাস্ট। সুতরাং পৃথিবীর তাবৎ সেলিব্রিটি জার্নালিস্ট আপনি যাকে দেখবেন, যার প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা আছে, সে ওপিনিয়ন তৈরি করে রাষ্ট্র কিভাবে চলবে, তার সোসাইটি কিভাবে লিড করা উচিত, তার রাষ্ট্র কোন দিকে যাওয়া উচিত। এটা হলো মতাদর্শের লড়াই বলে আর কি। তা আমি একটা মতাদর্শের লড়াই করি। সেই মতাদর্শের লড়াইটা কি? আমার রাষ্ট্র হবে সেকুলার, মানুষ ধার্মিক থাকবে, রাষ্ট্র থাকবে সেকুলার, মধ্যম পন্থার রাষ্ট্র। আর আমার বাইরে যারা শত্রু, তারা হচ্ছে অ্যানার্কিস্ট। তারা মনে করে এই রাষ্ট্র হবে ধর্মের নামে আরেকটা ফ্যাসিবাদের রাষ্ট্র, যেটার আমি তাদের যে কর্মকাণ্ড সেই জায়গাগুলোতে বাধা হয়ে দাঁড়িয়েছি। আমার নিজের এত শক্তি নেই। থিওডর হার্টজেলের এত শক্তি ছিল না যে সে রাষ্ট্রে, পৃথিবীতে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করবে, কিন্তু আইডিয়াটা কারো না কারোর মাথায় সঁপে দেওয়া তার লেগেছিল। তাফাজ্জল হোসেন মানিক মিয়ার এত শক্তি ছিল না যে বাংলাদেশ রাষ্ট্রের 1971 সালে যুদ্ধ ঘোষণা করবে, কিন্তু তার আইডিয়া নিয়েছে কেউ না কেউ। আমার এত শক্তি নাই, আম নট এত শক্তিমান, কিন্তু আমার যে আইডিয়া, একটা সভ্য রাষ্ট্র, মধ্যপন্থী রাষ্ট্রের আইডিয়া, সবার ইনক্লুসিভ সোসাইটির আইডিয়া, এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্যই দরকার, বাংলাদেশের জন্যই দরকার। সেজন্য আমি এটার পক্ষে বয়ান তৈরি করছি। এবং আমি দেখছি যারা শক্তিশালী, তাদের কেউ না কেউ আমার এই বয়ান নিচ্ছে এবং মনে করছে ইয়েস, দিস ইজ আওয়ার রুট, আমাদের এই পথে চলা উচিত। দ্যাটস হাউ উই বিকাম পার্ট অ্যান্ড, মানে অপোনেন্ট অ্যান্ড, কি না, পক্ষ বিপক্ষ হয়ে গিয়েছি। এখানে আমার নিরপেক্ষতার যে জায়গা প্রশ্ন তুলছেন বলছেন, আমি মনে করি না যে একটা রাষ্ট্রের, কারণ রাষ্ট্র সর্বাগ্রে, রাষ্ট্র আমার মা, রাষ্ট্র আমার বিধাতা। রাষ্ট্রের ভালো মন্দ যদি আপনি আপনার সর্বগ্রে থাকে, বাংলাদেশ যদি আপনার ভিতরে থাকে, দেশপ্রেম সবচেয়ে বড় ইমানের অংশ। আমি তো দেশের জন্য কাজ করছি, দেশের মানুষের জন্য কাজ করছি। ওখানে ব্যক্তি সাহেদকে কে কি গালি দিল, কে কি বললো, আই ডোন্ট কেয়ার। ওকে, ধন্যবাদ শাহেদ আলম। তির্যকে অনেকগুলো প্রসঙ্গ উঠে এলো। সামনের নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং একই দিনে গণভোট হবে, এবং গণভোট নিয়ে খুবই আগ্রহোদ্দীপক বেশ কিছু আলাপ আপনারা শুনলেন।
সেখানে যে বিষয়টি উঠে এলো যে নির্বাচনের পরে দেশ আসলে কতটুকু স্থিতিশীল থাকবে সেটার অনেক কিছু আসলে এই নির্বাচনের ভোটের মধ্য দিয়েই আসলে নির্ধারিত হবে। জামায়াতে প্রসঙ্গ এলো, নানা ধরনের ইস্যুগুলো আসলে আমাদের সামনে এলো এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি এই ক্ষেত্রে এলো সেটি হচ্ছে শাহেদ আলম বারবার করে বলছেন একটি মধ্যপন্থার রাষ্ট্রের কথা এবং সেই মধ্যপন্থার রাষ্ট্রের জন্যই আসলে তিনি লড়াই করছেন। সেই রাজনৈতিক বয়ানটি কার পক্ষে গেল বা কার বিপক্ষে গেল সেইটা মুখ্য নয়। মধ্যপন্থা যেখানে আসলে সব মানুষ থাকতে পারবেন সেই প্রসঙ্গটি এলো। তির্যক আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।